করবা এবং আমি বলবো, আমার সাথে সাথে দুই একজন হচ্ছে রিপ্লাই দিবা, হ্যাঁ, যারা একটু পারো বা যারা বুঝতেছো। আমি তখন ধরে নেব যে সবাই বুঝবা। ওকে, তোমরা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, তো বিসমিল্লাহ, শুরু করি আজকের এই চ্যাপ্টারটা, রাসায়নিক পরিবর্তন। আরেকজন আসছে, আমরা হয়তো একজন একজন করে নিতেই থাকবো। ওকে, তো রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, আমাদের ফার্স্ট পেপারের একমাত্র চ্যাপ্টার যেখানে আসলে পুরাটাই ম্যাথমেটিক্স, বেসিকও আছে এবং ম্যাথস আসলে প্রচুর। এবং আমি বলবো যে এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তুমি এই চ্যাপ্টারটায় যদি তুমি ম্যাথগুলা প্র্যাকটিস করো ভালোভাবে, তাহলে আসলে অনেকটা সেফে থাকবা। বিকজ তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, ওইখান থেকে এমন অনেক কিছু আসতে পারে যেগুলো আসলে তুমি হয়তো বা পড়ো নাই বা বইয়ে নাই, অনেক বিক্রিয়া টিক্রিয়া আছে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে সেফেস্ট চ্যাপ্টার। এবং আমি যদি গুণগত রসায়ন চ্যাপ্টারটার কথাও বলি, ওইখানেও আসলে প্রথম দিকে কিছু হাবিজাবি জিনিসপত্র আছে যেগুলো আসলে তোমরা ওইভাবে পড়ো না বা পারো না, অনেকেই স্কিপ করো। আর এই চ্যাপ্টারে হচ্ছে পুরাটাই হচ্ছে সলিড জিনিস, হ্যাঁ, পুরা বেসিক, পুরা সলিড। এবং এখান থেকে প্রচুর ম্যাথ আসে, তোমরা কোশ্চেন ব্যাংক খুলে টুলে দেখো। তো খুবই ইম্পর্টেন্ট, যারা ফার্স্ট ইয়ারে আসো তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, সেকেন্ড ইয়ার তো ডেফিনেটলি, কারণ তোমাদের হচ্ছে সিলেবাস শর্ট করে দিছে। এবং এইচএসসি 21 ব্যাচের জন্য একটা কথা বলি যে তোমাদের এই শর্ট পার্টের উপর কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বিকজ দেখো, এখন তাদের কিন্তু পুরো একটা শর্ট পার্টের উপর পরীক্ষা নিতে হবে, তাই না? তো আমি যদি একটু স্পেসিফিক করে দেই, এখানে লিখছি পাওয়ার্ড বাই কেমিস্ট্রি ফ্রাই, মানে আমি একটা পেজ আছে আমার, যারা লাইক দাও নাই তারা লাইক দিয়ে দিও। তো স্টার্ট দিছি মানে ইম্পর্টেন্ট, এটা বোঝানোর জন্য। তো এই চ্যাপ্টারটাকে আমি হচ্ছে 4টা ভাগে ভাগ করছি। তো প্রথম এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তো পার্ট 1-এ যে জিনিসগুলো আছে তুমি একটু খেয়াল করো, যে ব্যান্টফের সমীকরণ নাম শুনছো, আরহেনিয়াস সমীকরণ, বিক্রিয়ার হার, প্রভাবক রিলেটেড জিনিসপত্র, ক্রম, আর অনেক কিছু আছে, এগুলো সব কিছুই পড়ানো হবে। 10-12টা টপিক আছে অনেক, আর ম্যাথ তো অবশ্যই এখানে করানো হবে, ঠিক আছে? তো এটাকে আমি বলতেছি হচ্ছে পার্ট 1। তারপরে আমি যখন পার্ট 2-তে আসতেছি, তো পার্ট 2 হইতেছে আমাদের এইচএসসি 21-এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা। এখানে আসলে সাম্যাবস্থা আছে, কেপি-কেসি আছে। তো কেপি-কেসির আসলে আমরা টোটাল 10টা টাইপের ম্যাথ করব, এবং এই ম্যাথগুলা যদি বুঝো, ইহ জীবনে আর কোনো সমস্যা হবে না। তোমাদের বাচ্চা কাচ্চা যখন তৈরি হবে, তখন তাদেরকে যখন পড়াবা, এই 10টা টাইপের মধ্যেই সারা জীবন প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো আমরা মোটামুটি 10টা টাইপ এখানে খুব ইম্পর্টেন্টভাবে দেখব। তো এই পার্ট 2 হইতেছে আমাদের এইচএসসি 21-এর সিলেবাসে আছে, আমি যতদূর জানি সিলেবাস হয়তো বা চেঞ্জ করে নাই। আচ্ছা, আর পার্ট 3 যেটা, পার্ট 3 এটাও আসলে এইচএসসি 21-এর সিলেবাসেই আছে। অনেক মানুষ দেখে আসতেছে, আসুক, আমি এনজয় করি আসলে। যখন উদ্ভাসে আমরা ক্লাস নিছি, প্রায় কতজন, 200 জন, 100 জনের মতো আমরা ক্লাস নিছি একটা, অনেক মানুষ যা। আচ্ছা, তো দেখো, এটাও আসলে এইচএসসি 21 ব্যাচের জন্য আছে পার্ট 3। এখানে আমরা পিএইচ দেখবো, পিওএইচ দেখবো, ভ্যারাইটিস অফ মিশ্রণের ম্যাথ দেখবো, বাফার দেখবো, আর হচ্ছে ম্যাথ তো ডেফিনেটলি। তো এই দুইটা হচ্ছে আমাদের খুব জোর দিয়ে পড়তে হবে, বিশেষ করে এইচএসসি 21-এর জন্য। এবং তাদের জন্য একটা কথা বলে দিই, যেহেতু সিলেবাস শর্ট হয়ে গেছে, তোমাদের কিন্তু পুরাটা অ্যাডমিশন স্টাইলে পড়তে হবে, কারণ এই ছোট জায়গা থেকে স্যারেরা কিন্তু প্রশ্ন করার মতো খুব বেশি জিনিস পাবে না। সো দেখা যাবে ছোট্ট জায়গা থেকে অনেক খুঁটিনাটি, খুব এক্সক্লুসিভ জিনিসপত্র স্যারেরা পড়াবে, বা পড়ানোর যদি সুযোগও না পায়, পরীক্ষা অ্যাটলিস্ট নেবে। তো খুবই ভালোভাবে এটা পড়তে হবে, এই জন্যই আসলে আমি এই চ্যাপ্টারটা অ্যাডমিশন স্টাইলে শেষ করব সবার জন্য। তো এটাকে খুব বেশি ফোকাস তোমরা দিবা। আর পার্ট 4-এ তাপ রসায়ন নিয়ে আমরা আলোচনা করব, ওই যে হেসের সূত্র আছে, ল্যাভয়েসিয়ার ল্যাপ্লাস আছে, ডেলএইচ বের করার যে জিনিসপত্রগুলো, তো এগুলো অনেকেই স্কিপ করে, আসলে বুঝে না, ইন্টারে বেসিকটা থাকে না ওইভাবে। তো আমি খুব সহজভাবে করাই দিব, হেসের সূত্র দিয়ে তুমি যাবতীয় সব ম্যাথ করতে পারবা, কোনো প্যারাই নেই। তো আশা করি এই পর্যন্ত যা বললাম ওভারভিউ, সেটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো ইয়েস, যে যদি বুঝে থাকো আমার সাথে ইয়েস বলবা, ইয়েস বুঝছি, ঠিক আছে? এই তো ইয়েস, হ্যাঁ বলো বলো। আচ্ছা ঠিক আছে, আমার পরিচিত অনেকে আছে, তোমরা একটু হেল্প করো আমাকে। আচ্ছা, এখানে আমি একটু পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে আবির, নাম তো সোনাহি হোগা, ঠিক আছে? আর আবির কোথায় পড়ালেখা করতেছি? আমি পড়ালেখা করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, বুটেক্সে। তো আমি হচ্ছে 15 ব্যাচ, আর উদ্ভাসের সাথে আসি আর কি, তোমার প্রায় 4-5 বছর হয়ে যাচ্ছে অ্যাডমিশন এবং একাডেমিক ব্যাচের সাথে জড়িত।
আর ইঞ্জিনিয়ারিং এ তুখরে ক্লাস টাস নেই আর কি, কম বেশি যা পারি। ঠিক আছে, এই হচ্ছে আমার পরিচয়। তো দেখো শুরু করে ফেলি। তো প্রথমে আমরা হচ্ছে উভমুখী বিক্রিয়া নিয়ে একটু কথাবার্তা বলবো, এরপরে আসলে সাম্যাবস্থা বোঝাবো, অনেকগুলা গ্রাফ আছে, কেপিকেসির আসলে কিছু ছোটোখাটো প্রুফ দেখাবো, কারণ প্রুফ আসলে এইচএসসি লেভেলে আসে। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা ম্যাথে ঢুকে যাব। এখানে দেখো 10টা টাইপের ম্যাথ আছে আমাদের, একটা একটা করে শেষ করব। তো আসো শুরু করি। তো উভমুখী বিক্রিয়া, এখন কেউ আমাকে একটু বলো তো যে উভমুখী বিক্রিয়া বলতে কি বোঝো, বলতে পারবা? ভাই শুরু করে দাও। হ্যাঁ শুরু করো, আমরা ইন্টারেক্টিভ ক্লাস নিব, মজা করে ক্লাস নিব, কথা বলবে সবাই, ওরকম সবাই কমেন্ট করে, কমেন্ট পড়তে মানে ভালো লাগে না, বলো। হ্যাঁ মানে বিক্রিয়ার সম্মুখ বেগ এবং পশ্চাৎ বেগ যদি সমান থাকে। আচ্ছা বেগের বিষয় তো পরে, আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তা আমরা এটা এভাবে বলতে পারি, যখন কোনো বিক্রিয়ার মধ্যে এরকম একটা দাগ দেখবো, দুইটা দাগ আসলে, একটা এইদিকে মারতেছে আর একটা ওইদিকে মারতেছে, তাহলে আমরা বুঝবো এটা আসলে উভমুখী বিক্রিয়া। সিম্পল কথা, ঠিক আছে। তো এটা কি মিন করে? এটা মিন করে যে এ যদি আমাদের একটা বিক্রিয়ক হয় আর বি যদি একটা উৎপাদ হয়, তাহলে এটা মিন করে যে এ থেকে ক্রমাগত বি তৈরি হচ্ছে, আবার একইভাবে বি থেকে ক্রমাগত এ তৈরি হচ্ছে। মানে একজন একজনকে দিতেছে, একজন আরেকজন থেকে নিতেছে, সিম্পল কথা। তো এই সাইন যদি দেখি কোনো জায়গায়, তাহলে আমরা বলবো সেটা উভমুখী বিক্রিয়া। এবং উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, বিক্রিয়ক ক্রমাগত উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ থেকে ক্রমাগত বিক্রিয়ক প্রডিউস হইতে থাকে। হ্যাঁ, দেওয়া নেওয়ার একটা রিলেশন, জগতের সব কিছুতেই কিন্তু দেওয়া নেওয়ার ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, আরেকজন আসছে, আমরা একটু তাকে অ্যাড করে নিই। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আসলে কতগুলা পিলার আঁকা হয়েছে। তো এই পিলারগুলো আসলে কি ইন্ডিকেট করতেছে? এগুলো হচ্ছে বিক্রিয়কের পিলার, এগুলো হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার পিলার। আর এই পাশে দেখো কিছু পিলার আছে, এগুলাকে বলা হচ্ছে উৎপাদের পিলার, খাম্বা বলতে পারো আর কি, তোমরা রাস্তাঘাটে দেখো। তো এখন আমরা একটু এই বাম পাশে তাকাই। বাম পাশে আমরা একটা গ্রাফ দেখতেছি, এখানে একটা গ্রাফ দেখতেছি। তো আমরা যেটা করছি, এখানে একটা গ্রাফ আঁকছি, যে গ্রাফের ওয়াই অক্সিসে আমরা হচ্ছে সি কে নিছি। তো সি কি? সি হচ্ছে আমাদের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, আর এই যে টি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সময়। তো আমরা এখানে একটা গ্রাফ আঁকছি, যে গ্রাফকে আমরা বলতে পারি এটা হচ্ছে সি ভার্সেস টি গ্রাফ। তো একটা জিনিস বলে রাখি, আমরা হয়তো অনেকেই জানি, ভার্সেসের এই পাশে যেটা থাকবে বাম পাশে, সেটাকে আমরা সবসময় ওয়াই এক্সিসে কাউন্ট করি, আর ভার্সেসের এই পাশে যেটা থাকবে সেটাকে আমরা সবসময় এক্স এক্সিসে কাউন্ট করব, যেমন এই যে এখানে কাউন্ট করা হয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবা যে টাইম যখন 0, তখন এখানে একটা জায়গায় আমরা দেখতেছি ঘনমাত্রা ম্যাক্সিমাম অবস্থাতে আছে। মানে তুমি যখন একটা বিক্রিয়া শুরু করবা, একদম শুরুতে টি সমান সমান যখন 0, এই যে টি সমান সমান যখন 0, তখন কিন্তু তোমার বিক্রিয়কের অ্যামাউন্টটা থাকবে অনেক বেশি। দেখো পুরাটাই তোমার বিক্রিয়ক, বিশাল একটা পিরিয়ড। তো এটাকে আমরা ঘনমাত্রার সাথে তুলনা করতে পারি যে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে অনেক বেশি। তো দেখো সময় যত যাইতে থাকবে, দেখো তুমি এক্স এক্সিসে আগাও, আস্তে আস্তে কিন্তু ঘনমাত্রাটা কমবে। তো ঘনমাত্রাটা কেন কমবে? কারণ ঘনমাত্রাটা কমে গিয়ে আস্তে আস্তে উৎপাদ তৈরি করতে থাকবে, ঠিক আছে। তো দেখো সময় যত আগাইতেছে আস্তে আস্তে, যখন টি1 সময় চলে গেছো, তখন দেখো তোমার এরকম একটা পয়েন্ট তুমি পাইছো, মানে ঘনমাত্রা কমে এই জায়গাটায় আসছে। তো টি1 সময়ের জন্য যে ঘনমাত্রাটা, সেটা এখানে দেখানো হয়েছে, পিলার আকারে দেখাইছি। আর যখন আরেকটু আগাইতে থাকো, সময় যখন আরও যায়, তখন টি2 সময়ের জন্য তুমি এখানে আরেকটা পয়েন্ট পাইছো ঘনমাত্রা, ঠিক আছে। ওকে, তো কি হইতেছে? সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে। তো এটাকে আমরা বলতে পারি বিক্রিয়কের গ্রাফ। আমি একটু ইনিশিয়াল ধারণা দিয়ে দিব হার সম্পর্কে, তারপর হচ্ছে একদম সাম্যাবস্থার গ্রাফে চলে যাব। তো এটা হচ্ছে বিক্রিয়কের একটা গ্রাফ আমরা বলতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো টি1 যখন সময়, তখন আমরা যদি ঘনমাত্রার দিকে তাকাই, তখন ঘনমাত্রা হচ্ছে সি1, ওকে। আর টি2 যখন সময়, তখন যদি আমরা ঘনমাত্রার দিকে তাকাই, তখন ঘনমাত্রা হচ্ছে সি2। তো চলো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তনটা একটু ক্যালকুলেট করি, যে কি ঘটনা ঘটলো। ভাইয়া, হ্যাঁ বলো। একটা দ্রবণে ঘনমাত্রাকে কিভাবে ডিফাইন করা হয় এটা একটু বুঝাইতে যাবে? ঘনমাত্রাকে কিভাবে ডিফাইন করা হয় বলতে? হ্যাঁ,
মানে বিক্রিয়ক বা উৎপাদের বা দুইটা জিনিস মিলে একটা দ্রব্য তৈরি হয়েছে, কোন জিনিসটার কনসেন্ট্রেশন কত, এটা কিভাবে ডিফাইন করা হয়? কিভাবে ডিফাইন করা হয়? মানে আচ্ছা আমি দেখো, আমি এটা বলবো, আমি কোথায় বলবো জানো? আমি যখন এই যে কেসিকেপির যে জায়গাটা আছে এখানে আসলে এই যে দেখো ঘনমাত্রা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এই সমস্ত ঘনমাত্রার ক্ষেত্রে আমরা দেখবো সলিডের ক্ষেত্রে আমরা 1 ধরে নেই, লিকুইডের ক্ষেত্রে 1 ধরে নেই, এদের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ধরি, কেন ধরি এবং কি মিন করে সেটা আমরা ডিটেলসে বলে দিব তখন ওই জায়গাটায়। ঠিক আছে আপু? ঠিক আছে, ওকে। জি ভাইয়া। হ্যাঁ, তো একটু অপেক্ষা করো, আমরা আসতেছি। তো দেখো এটা হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন, আমরা যদি কাউন্ট করি C2 - C1, এখানে ঘনমাত্রা পরিবর্তন বোঝাইতেছে। আর এই যে পরিবর্তনটা হয়েছে সেটা আসলে কতটুকু সময়ের মধ্যে হয়েছে সেটা যদি আমরা কাউন্ট করতে চাই তাহলে এখানে আমরা একটা পার্থক্য তৈরি করতে পারি, T2 - T1। আচ্ছা, তো এই যে উপরে ঘনমাত্রার যে পরিবর্তন দেখানো হচ্ছে আর নিচে যে সময়ের পরিবর্তন দেখানো হচ্ছে, এই রেশিওটাকেই বলা হচ্ছে হার। এবং এটা যেহেতু বিক্রিয়কের জন্য আমরা কাউন্ট করছি, তো এটাকে বলা হচ্ছে বিক্রিয়কের, আজান দিতেছে, বিক্রিয়কের বিক্রিয়ার হার, বিক্রিয়কের বিক্রিয়ার হার। আর এটাকে আমরা এভাবেও বলতে পারি, এটাকে রিঅ্যাকশন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। ঠিক আছে, সম্মুখমুখী বিক্রিয়ার হার, এটাও আমরা বলতে পারি সম্মুখমুখী বিক্রিয়ার হার। কেন সম্মুখমুখী বলতেছি? কারণ বিক্রিয়ক আসলে বিক্রিয়া করে দেখো এই বি এর দিকে ধাবিত হইতেছে, সামনের দিকেই যাচ্ছে, এই কারণে এটা বলতে পারি। ঠিক আছে, তো এখন তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, এই যে গ্রাফটা, এই গ্রাফের মধ্যে আমরা যদি C1 এবং C2 কে ইন্ডিকেট করি, এই C1 এবং C2 এর মধ্যে কে বড় বলতে পারবা? আচ্ছা, C2 বড়। তোমরা সবাই কি ওর সাথে একমত? দেখো তো। আচ্ছা, আবার জিজ্ঞেস করি, এই যে গ্রাফটা এখানে দেখতেছো লেফট সাইডে, এই গ্রাফ দুটার মধ্যে কোন ঘনমাত্রাটা বড়? C2 বড় নাকি হচ্ছে C1 বড়? C1 অবভিয়াসলি, কারণ কি দেখো y axis এ উপরের দিকে আছে, তার মানে অবশ্যই C1 বড় হবে। আর C2 যেহেতু নিচের দিকে আছে, দেখো এই জায়গাটায় ছেদ করছে, তার মানে অবশ্যই C2 ছোট হবে। তাহলে কে কাকে তীর দিবে, কে কাকে মারবে বলো তো? বাস, হ্যাঁ, C1 হচ্ছে C2 কে মারবে। ওকে, বুঝতে পারলাম। তো আরেকজন আসছে দেখি। ওকে, তো আমরা একটু দেখি এই জায়গায় যে তুমি যদি ঘনমাত্রার পরিবর্তন, নরমালি আমরা কি করি যে পরেরটা থেকে আগেরটা বাদ দিই, মানে C2 মাইনাস হচ্ছে C1 করি। তো তুমি যদি এই জিনিসটা করো তাহলে বলো তো এই যে ব্র্যাকেটের যে অংশটুকু আছে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে, কারণ কি C2 হচ্ছে ছোট আর C1 হচ্ছে বড়। তাইলে বড় জিনিসের আগে যেহেতু একটা নেগেটিভ সাইন আছে, তার মানে আলটিমেটলি আমরা যদি বিয়োগ করি, বিয়োগ ফলটা নেগেটিভ আসবে। এখন এই নেগেটিভ সাইনটাকে অমিট করার জন্য আমরা সামনে একটা মাইনাস দিয়ে দিই। কেন মাইনাস দিয়ে দিই? কারণ বিক্রিয়ার হার কিন্তু ঋণাত্মক হইতে পারে না, বিক্রিয়ার হার সবসময় পজিটিভ হবে। ঋণাত্মক জিনিসটা শুধুমাত্র কি ইন্ডিকেট করে? যে কোন দিকে ধাবিত হইতেছে, এটা ইন্ডিকেট করে। হ্যাঁ, তো আমরা যেটা করলাম, সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দিলাম যাতে করে টোটাল ক্যালকুলেশনের যে মান সেটা আমার সবসময় পজিটিভ আসে। তো দেখো একটা কাজ করি, C2 মাইনাস C1 এটাকে আমরা ডিসি বলতে পারি, ক্ষুদ্র সময়ে ঘনমাত্রার পরিবর্তন বোঝায়। আর নিচে T2 মাইনাস যে T1 সেটা অবশ্যই সময়ের পরিবর্তন, ক্ষুদ্র সময়ের জন্য এটাকে ডিটি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর মাইনাস চিহ্ন তো আগের মতো আছেই। তো এখন একটা জিনিস একটু বলে দেই, দেখো এই ছোট হাতের ডি এবং সি আর এই ডেল্টা এবং সি, এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা ছোট হাতের ডি এবং ডিসি কিংবা ডিটি যেটাই বলো না কেন, এই দুইটা আমরা ইউজ করি যখন তোমার সময়ের ব্যবধান খুব ক্ষুদ্র, মানে আমরা যখন খুব ক্ষুদ্র সময় নিয়ে কাজ করি, খুব ক্ষুদ্র সময় নিয়ে যদি আমরা কাজ করি এবং সেক্ষেত্রে ঘনমাত্রার যে পরিবর্তন পেয়ে থাকি সেটাকে আসলে ডিসি দ্বারা প্রকাশ করা হয়। আর যদি আমরা এমন একটা কাজ করি যে আমাদের সময়ের ব্যবধান খুব ক্ষুদ্র না, ধরো একটু ভালো মান আছে, সেক্ষেত্রে আমাদের সময়ের ব্যবধান যদি ক্ষুদ্র না হয়, সেক্ষেত্রে আমরা এই নিচের যে ফরমেশনটা আছে সেটা ইউজ করি, যখন সময়ের ব্যবধান বেশি। তো
তো এটা রিপ্রেজেন্টেশনে আর কি একটু ডিফারেন্স আছে, এটা অনেকে জানে অনেকে জানে না, সো আমি জাস্ট একটু বলে দিলাম। ওকে, তো এবার চলে আসো এই পাশে। তো এইখানে আমরা বিক্রিয়কের গ্রাফের হিসাব নিকাশ দেখছি। তো এখানে জাস্ট আমরা একটা আইডিয়া দিচ্ছি, এগুলো নিয়ে আমরা ডিটেলসে আবার পড়াবো, যতটুকু আইডিয়া লাগে আমাদের সাম্যাবস্থা বোঝানোর জন্য সেটাই দিতেছি। তার মানে এই মাইনাস ডিসি বাই ডিটি এটা কি মিন করে? এটা মিন করে বিক্রিয়কের বিক্রিয়ার হার অথবা সম্মুখমুখী বিক্রিয়ার হার। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি মাইনাসটা কি বোঝাচ্ছে, কেউ কি বলতে পারবা? বিক্রিয়ক কমছে। হ্যাঁ, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। তাহলে ঠিক আছে, আমরা যখন এইটা দেখে ফেলছি তাহলে আমরা একটা কাজ করি, আমরা ঢাকা ভার্সিটিতে আসা একটা প্রশ্ন জাস্ট ছোট করে একটু দেখাই দিই। যেমন ধরো এটা যদি একটা গ্রাফ হয় এবং ধরো এই গ্রাফটা এরকম নেমে যাচ্ছে নিচে, শুয়ে পড়তেছে। হ্যাঁ, দেখবা তোমরা রাতের বেলায় শুয়ে পড়ো আর কি, টায়ার্ড হয়ে গেলে, তো বিক্রিয়ক শুরুতেই টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, তো এখন হ্যাঁ সেটাই। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো যে ধরো এইখানে একটা ঘনমাত্রা দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমার 0.5, আর নিচে একটা ঘনমাত্রাকে দেখানো হইতেছে সেটা হচ্ছে 0.2। তো 0.5 ঘনমাত্রায় তোমার যে সময় সেটা ধরে নাও 2 সেকেন্ড, আর 0.2 ঘনমাত্রায় যে সময় সেটা হচ্ছে 4 সেকেন্ড। এখন যদি তোমাকে প্রশ্ন করে যে রিঅ্যাকশন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন কিংবা বিক্রিয়কের বিক্রিয়ার হার কত, তুমি কি বের করতে পারবা? এটা কি বিক্রিয়কের বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? আমরা এখানে সময়ের ব্যবধান 2 থেকে 4, আচ্ছা ঠিক আছে, আমরা যেটা ইচ্ছে ইউজ করতে পারি। ধরো আমরা এটাই করলাম, ডিসি ডিভাইডেড বাই যদি ডিটি করি তাহলে কি হবে, একটা মাইনাস চিহ্ন রাখলাম, সি2 মাইনাস সি1 করতাম, আর নিচে করতাম টি2 মাইনাস টি1। তাহলে দেখো মাইনাস সি2 কি ছিল দেখো তো, এখানে সি2 কত বলো তো, বলো। সি2 হচ্ছে, হ্যাঁ এইটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সি1, আর এটা হচ্ছে সি2, এটা হচ্ছে টি1, আর এটা হচ্ছে টি2। আচ্ছা, তাহলে দেখো এখানে সি2 0.2 থেকে আমরা হচ্ছে 0.5 বাদ দিতেছি, আর নিচে হচ্ছে 2 মাইনাস 4, মানে থাক পুরোটাই লিখি। তো এটা হিসাব নিকাশ করলে বুঝতেই পারতেছো এটা নেগেটিভ হবে, পরে নেগেটিভে নেগেটিভে প্লাস হয়ে যাবে, যা আসে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো ডিউ কিন্তু তুমি খুব ইজিলি কভার করে ফেলতে পারবা যদি এই ছোটখাটো জিনিসগুলো জানো। তো আশা করি বুঝতে পারছো। ইয়েস 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 রাইট। ওকে, ঠিক আছে ভাই আগে পেজে একটু জানতো। হ্যাঁ গেছি তো। ওই যে টি আর ওই যে নিচে এটা বলে দেন, কি বললেন এটা পার্থক্য বললাম, যখন সময় খুব ক্ষুদ্র খুবই ছোট তখন আমরা এই যে এই ডি এবং টি ইউজ করি, আর যখন সময়ের ব্যবধান তার তুলনায় একটু বড় তখন ডেল ইউজ করি। এটাকে তো ডেল বলা হয় তাই না, ব্যবধান উল্লেখ করার জন্য, বুঝছস? বুঝছি। ওকে, তাহলে এবার চলে আসো, এটা তো বিক্রিয়কের জন্য দেখলাম, এবার আমরা একটু উৎপাদের জন্য দেখি। তো উৎপাদের ক্ষেত্রে এখানে একটা গ্রাফ আঁকা হয়েছে, একটু খেয়াল করো। তো সময় যখন একদম শূন্য, মানে বিক্রিয়ার একেবারে শুরুতে, তখন কোনো উৎপাদ থাকে না, দেখো উৎপাদ একেবারে শুয়ে আছে। তো সময় আস্তে আস্তে বাড়তেছে, দেখো উৎপাদ বাড়ছে, সময় আরও বাড়তেছে, উৎপাদ দেখো আরও অনেক বেড়ে গেছে। তো এটাকে আসলে গ্রাফিক্যালি এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো তুমি একটু খেয়াল করে দেখো, যখন তোমার টি1 সময় তখন যে ঘনমাত্রা সেটা হচ্ছে x1, আবার যখন তোমার হচ্ছে টি2 সময় তখন ঘনমাত্রা হচ্ছে x2। ওফ, কত আবেগী ছোট্ট বন্ধুরা আসতেছে ক্লাস করতে, অস্থির অবস্থা। আচ্ছা ঠিক আছে, না আরে আমার ব্যাচে 100-এর উপর স্টুডেন্ট হইলো, লাইভ করে মাত্র 10টা। লাইভে এত আইসামি পোলাবানের, সবাই আরাম খুঁজে, শান্তিপ্রিয় জনগণ। আচ্ছা যাই হোক, সবাই আজকে ফ্রি উন্মুক্ত, সবাই আসছে, খুশি হইতেছি আমি যথেষ্ট। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই যে দুইটা ঘনমাত্রা, আমি যদি একটাকে x2 নাম দেই আর একটাকে x1 নাম দেই, তো এদের দুইজনের মধ্যে কার ঘনমাত্রা বেশি বলতে পারবা? বলো তো দেখি ছোট বন্ধুরা। x1 বেটা x1 কেন? আচ্ছা x2 এই যে এটা বড়, আরে ভাই এটা উঁচায় আছে, উঁচায় যেটা থাকে সেটা বড় থাকে। বড় লোকরা দেখবি উঁচু দালান কোঠায় বসবাস করে। সো এটা হচ্ছে আপনি তো x1টা নিচে লিখছেন, এই যে বড়টা নিচে, জন্য মনে করছিলাম। না ওটা মনে করবি কেন, এটা তো আমি চালাকি করে লিখছি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে x2 হচ্ছে বড় আর x1 হচ্ছে ছোট। আচ্ছা, তো এখন আমরা এখানে একটু খেয়াল করি। তো এটাকে বলতেছি হচ্ছে আর পি, তার মানে কি বোঝায় এটা? এটা হচ্ছে পি দিয়ে প্রোডাক্ট বুঝাইতেছে, তার মানে এটা হচ্ছে
উৎপাদের বিক্রিয়ার হার। উৎপাদের বিক্রিয়ার হার একই কাজ করছি, দেখো ঘনমাত্রার পরিবর্তন উপরে আর নিচে হচ্ছে সময়ের পরিবর্তন। আর এই যে দেখো আর বি, তো এইটা দিয়ে কি বুঝাইতেছে বলতে পারবা? বি দিয়ে কি বুঝাইতেছে? হ্যাঁ, রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন। ভেরি গুড। হ্যাঁ, মানে বিপরীতমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। সো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। আচ্ছা, ওকে। বিক্রিয়ার হার, বি হা পুরাটা লেখার জায়গা নাই, তো ঠিক আছে, আপাতত বুঝতে পারলাম। এখন একটা জিনিস দেখো যে আমাদের এই মানটা আসলে কি হবে, x2 যেহেতু বড় থেকে ছোট মাইনাস, মানে এটা হচ্ছে পজিটিভ হবে। আর এ কারণে একটা সাইন দিলেও চলে, না দিলেও চলে। তো এই সাইনটা দিলে বোঝায় কি? এটা দিলে বোঝায় যে তোমার উৎপাদ আসলে বাড়তেছে সময়ের সাপেক্ষে। হ্যাঁ, দেখো এই যে সময় যত যাচ্ছে উৎপাদের পরিমাণ বাড়তেছে। তো ঠিক একইভাবে দেখো dx বাই dt আমরা লিখছি, এটাকে ছোটভাবে প্রকাশ করা যায় ডি দিয়ে যখন আমরা পরিবর্তনকে ইন্ডিকেট করি। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্ষুদ্র সময়ের জন্য অ্যাপ্লাই করি, ক্ষুদ্র সময়। আর ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি যখন বলতেছি, এটা হচ্ছে তুলনামূলক একটু বড় সময়ের জন্য ইউজ করি। ঠিক আছে, তোমরা বইয়ের মধ্যে দেখবা দুইটাই আছে। তো এই হচ্ছে আপাতত হিসাব নিকাশ। এখন তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে এই যে উৎপাদের বিক্রিয়ার হার দেখলা কিংবা বিক্রিয়কের বিক্রিয়ার হার দেখলা, তো এই হারের একক কি বলতে পারবা কেউ? বলো দেখি ছোট্ট বন্ধুরা, কমেন্টে জানিয়ে দিতে পারো। কমেন্টে যারা আসো, ফেসবুকে যারা আসো, তোমাদের সাথে তো এভাবে যোগাযোগ হইতেছে না। একক কি হবে ছোট্ট বন্ধুরা, বলো দেখি কে পারে আগে। মোল পার লিটার পার সেকেন্ড। হ্যাঁ, ভেরি গুড। কেন? কারণ দেখো উপরে কে আছে, উপরে আছে হচ্ছে ঘনমাত্রা। তো ঘনমাত্রাকে আমরা আসলে মোল পার লিটার এই এককে প্রকাশ করে থাকি। তো এটা কি মিন করে? এটা মিন করে যে আমাদের প্রতি লিটারে একটা নির্দিষ্ট মোল দ্রব্য আছে। ওকে, তো এখন আমাকে কি কেউ বলতে পারবা যে এই যে লিটার, এই লিটারটা কি ইন্ডিকেট করে আসলে? এটা কি দ্রাবকের আয়তন, দ্রবের আয়তন, নাকি দ্রবণের আয়তন? বলতে পারবা? দ্রবণের আয়তন। হ্যাঁ, এটা হচ্ছে দ্রবণের আয়তন। ঠিক আছে, এটা অনেকেই ভুল করে। আর এই যে মোলটা এখানে লেখা হয়েছে, এই মোলটা আসলে কিসের মোল বলতে পারবা? এটা দ্রবণের। এই যে ছোট্ট বন্ধুরা ভুল দেখছো কোথায়? ছোট্ট ছোট্ট জিনিসগুলাই তোমরা কিন্তু আসলে পারো না। ঠিক আছে, এটা হচ্ছে দ্রবের মোল, দ্রবের মোল সংখ্যা। হ্যাঁ, বুঝছো জিনিসটা? তো এইটার অ্যান্সারই হচ্ছে, আপু হয়তো বা জিজ্ঞেস করতেছিল, আমি একটু এখানে দিয়ে দিই যেহেতু ইস্যুটা আসছেই। তো দেখো একটা দ্রবণ কখন তৈরি হয় বলতে পারবা কেউ? দেখি বলো তো। দ্রব আর দ্রাবক। দ্রব প্লাস হচ্ছে দ্রাবক। ভাই কি খাস? আমারে দে। কেউ একজন খাচ্ছ, আমাকেও দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি খাস বল? কেক। এতগুলা ছোট্ট বন্ধু, তোর বন্ধু বান্ধব বসে রয়েছে, ওদের খাওয়াস না, একলা একলা খাইতেছিস, তাও আবার চাবায় চাবায় শব্দ কইরা। আচ্ছা ঠিক আছে। তো দেখো এটা তোমার ছিল হচ্ছে দ্রাবক, আর এটা ছিল হচ্ছে দ্রব। দুইটা মিলে হয় আসলে দ্রবণ। তো তুমি কি করো, তুমি হচ্ছে এখানে ধরো 10 মোল দ্রব অ্যাড করছো। ঠিক আছে, এরপরে তোমার যে দ্রবণটা তৈরি হলো সেটা হচ্ছে এরকম, সাপোজ 10 মোল পার লিটার। তো এটা এরকম বোঝায় যে প্রতি লিটার মানে 1 লিটার, লিটার নিচে থাকা মানে কি প্রতি লিটারে বোঝায়। তো প্রতি লিটারে তোমার 10 মোল দ্রব তুমি অ্যাড করছো। হ্যাঁ, সো এটা একটু স্পেসিফিকলি মনে রাখবা। তো আমি যদি কখনো তোমাদের পরিমাণগত রসায়ন করাই, সেখানে আসলে এগুলো নিয়ে খুব ডিটেলস আলোচনা হয়েছে। যারা আমার ব্যাচে ছিল তারা হয়তো বা দেখছো। দিব এগুলা নিয়ে সমস্যা আছে আর কোনো? হ্যাঁ, তো আমি আসলে ভিডিও দিয়ে পরে তোমাদের দেখাই দিবনি যারা পাওনি। আর নিচে যেহেতু সময়, তো সময়কে বেসিক্যালি আমরা সবসময় সেকেন্ডেই প্রকাশ করি, তাই এখানে সেকেন্ড দিলাম। তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াইতেছে, উপরে মোল পার লিটার আর নিচে সেকেন্ড। তার মানে ওই সেকেন্ডটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে, মোল পার লিটার পার হচ্ছে সেকেন্ড। তাহলে এইটা কি মিন করে, শাব্দিক অর্থটা কি সেটা কি বলতে পারবা কেউ? আচ্ছা, প্রতি সেকেন্ডে 1 মোল দ্রব 1 লিটার দ্রবকে পরিণত হচ্ছে। আচ্ছা, এটা কঠিন ভাবে না বলি, আমরা জাস্ট সিম্পল ভাবে বলি। যদি এ থেকে বি তৈরি হয়, তাহলে এ বিক্রিয়কের বিক্রিয়ার হার প্রতি সেকেন্ডে 10 মোল
পার লিটার, এভাবে বলতে পারি যে প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে 10 মোল পার লিটার এ বিক্রিয়া করে বি তৈরি করতেছে। ওকে, মানে প্রতি সেকেন্ডে বিক্রিয়ার যে হার সেটাই আসলে এইভাবে ইন্ডিকেট করা হয় এই একক দ্বারা। ওকে, তাহলে আশা করি এই যে পৃষ্ঠাটা আছে সেখানে আমরা সবকিছু মোটামুটি বুঝতে পারছি। ক্লিয়ার? ইয়েস ইয়েস ভাই। হ্যাঁ, তো এই যে দুইটা গ্রাফ আছে, একটা হচ্ছে বিক্রিয়কের গ্রাফ, একটা হচ্ছে উৎপাদের গ্রাফ, এই দুইটা গ্রাফকেই পরবর্তীতে একত্র করে এখানে আমরা এইভাবে হয়তো বা বইয়ে দেখে আসছি, দেখো ক্রস হয়ে গেছে, মিলে যায় এইভাবে, দেখছি না এরকম জিনিসপত্র? হ্যাঁ, তো টোটাল উভমুখী বিক্রিয়াকে আসলে এইভাবে প্রকাশ করা হয়। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার জন্য, উভমুখী বিক্রিয়ার গ্রাফ। আর এই যে যেগুলা দেখছো না, এগুলা কি? আমরা যে কোনো একটা মুখ দেখাইছি, একমুখী, ঠিক আছে? এটা একটা মুখী, এটা একটা মুখী। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদের বলে দেই যে পৃথিবীর সমস্ত বিক্রিয়া ইনিশিয়াল স্টেট আসলে উভমুখীই থাকে। হ্যাঁ, যদি আমরা কোনো সিস্টেম পরিবর্তন না করি, বদ্ধ পাত্র, খোলা পাত্র, হাবিজাবি আছে, ওগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে। তো আমরা আসলে সমস্ত বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া হিসেবেই পেয়ে থাকি। তারপরেও আমরা অনেক সময় দেখে থাকি যে শুধুমাত্র বিক্রিয়াতে এ থেকে বি তৈরি হইতেছে, এরকম কিছু জিনিসও দেখে আসছি অনেক সময়। তো এটা কি মিন করে? এটা মিন করে যে আমাদের ব্যাকওয়ার্ড রিয়েকশন বা বিপরীতমুখী বিক্রিয়ার হার, আমরা যদি আর বি এর ভ্যালু বলি, তো আর বি এর ভ্যালু আর এফ, এটা তো সম্মুখমুখী বিক্রিয়ার হার, বুঝো না? এই যে সামনের দিকে যাইতেছে, একটু আগে দেখাইতেছিলাম, বুঝছো তো নাকি? যখন আমরা এরকম একমুখী সাইন দিয়ে প্রকাশ করি, তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে এই যে আর বি, সেটা এত এত ছোট আর এফ থেকে যে এই আর বি এর ডিরেকশনটা তখন না দেখাইলেও চলে। তো ওই সমস্ত বিক্রিয়ার জন্য আমরা সবসময় একমুখী সাইনটা ইউজ করি। কাহিনী বুঝতে পারছো? যাদের ক্ষেত্রে বিপরীতমুখী বিক্রিয়ার হার অত্যন্ত কম, কাদের তুলনায়? আর এফ বা সম্মুখমুখী বিক্রিয়ার হারের তুলনায়। তো তাদের ক্ষেত্রে আসলে এই ব্যাকওয়ার্ড সাইনটা না দিলেও চলে, বাট বাস্তবে কোনো কন্ডিশন ওইভাবে চেঞ্জ না করলে সমস্ত বিক্রিয়াই হচ্ছে উভমুখী বিক্রিয়া। আর আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে উভমুখী বিক্রিয়া। ওকে, তো চলো আমরা হচ্ছে, হ্যাঁ বলো। এই গ্রাফগুলো একটা সোজা দাগ না হয় কার্ভ কেন হয়? কার্ভ কেন হয়? দেখো, জিনিসটা আসলে সময়ের সাথে ডিপেন্ডেবল। কিরকম? যে দেখো, এই শুরুতে তোমাকে যদি বিক্রিয়কেরটা দিয়ে দেখাই, শুরুতে দেখো গ্রাফটা খাড়া নিচে নামতেছে। তো তুমি যদি একটা ক্ষুদ্র পোর্শন বিবেচনা করো, আমি তোমাকে এখানে একটু দেখাই, এখানে একটু দেখাই, দেখো এইটা আস্তে আস্তে এরকম গেল। হ্যাঁ, তুমি যদি একটা ক্ষুদ্র পোর্শন বিবেচনা করো, এই অংশটুকু, এইখানে পরিবর্তনটা, মানে তুমি ওয়াই অ্যাক্সিসে পরিবর্তনটা চিন্তা করো, ওয়াই অ্যাক্সিসে পরিবর্তনটা কি খুব দ্রুত নাকি ধীরে ধীরে হইতেছে বলো তো? হইল না তো, ধীরে ধীরে কিভাবে হইতেছে তুমি চিন্তা করো, এই দুইটা পয়েন্ট হিসাব করো। ধরো তুমি সময়ের ব্যবধান একটু নিছো, তো দেখো তো খাড়া নিচে নামা মানে কি? ওয়াই অ্যাক্সিসে পরিবর্তনটা ধাপ করে হয়ে যাইতেছে না? জি ভাই, ধাপ করে ওয়াই অ্যাক্সিসে পরিবর্তন হইতেছে না? ঘনমাত্রা দেখো, তুমি যদি এটাকে ঘনমাত্রা দাও, ধাপ করে পরিবর্তন হইতেছে, মানে ঘনমাত্রা খুব দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে। আবার তুমি যদি সম লেভেলের একটা খণ্ডাংশ এইখানে কাটো, সমান সময়ের জন্য যদি কাটো, তাহলে একটু চিন্তা করো তো, এখানে কি ঘনমাত্রা পরিবর্তন আগের মতো ধাপ করে হইতেছে? ওয়াই অ্যাক্সিসে তাকাও, দেখো তো, না, ঘনমাত্রার পরিবর্তন কিন্তু এভাবে হইতেছে না। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানকার তুলনায় এখানে ঘনমাত্রার পরিবর্তন তুলনামূলক একই সময়ের জন্য বিবেচনা করলে অনেক কম হইতেছে। তো এটা কেন হইতেছে? কারণ হচ্ছে দেখো, একটা বিক্রিয়া যখন শুরু হয় তখন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন অনেক বেশি থাকে, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা ম্যাক্সিমাম থাকে। তো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে বেশি সংখ্যক বিক্রিয়ক, ঘনমাত্রা বেশি মানে কি? বেশি সংখ্যক অণু আছে। তো বেশি সংখ্যক বিক্রিয়ক দ্রুত বিক্রিয়া করে যখনই এরকম উৎপাদ তৈরি করে ফেলে, মানে সময় যখন টি সমান সমান আর 0 থাকে না, টি সমান সমান ধরো 2 হয়ে গেল, তখন এরকম হইতে পারে এটা 10, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3। তো যখনই বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়ে গেল, তখন কি একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনও চলে আসতেছে না? চিন্তা করো তো, উৎপাদ তৈরি হওয়ার পরপরই তো সাথে সাথে
বিপরীত দিকে বিক্রিয়াটা ধাবিত হবে, কিছু পরিমাণ উৎপাদ বিক্রিয়া করে এ তৈরি করবে। বুঝতে পারো? জি ভাই। হ্যাঁ, তাহলে যখনই আবার কিছু পরিমাণ উৎপাদ বিক্রিয়া করে এ তৈরি করতেছে, তখন চিন্তা করো তো, তখন কি এ আগে যেভাবে হ্রাস পাইতো বি তৈরি হওয়ার আগে, তখন কি ওইভাবে হ্রাস পাইতে পারবে না তো, কারণ কি বি আবার বিক্রিয়কটাকে উৎপন্ন করে দিচ্ছে। তাহলে দেখো, পরবর্তীতে সময় যত যাইতেছে, সময় যত সামনে যাচ্ছে, তত কি উৎপাদের পরিমাণও বাড়তেছে, আর উৎপাদের পরিমাণ যত বাড়তেছে সে আবার সাথে সাথে কি এ তৈরি করতেছে, আর এ যদি তৈরি করে তাহলে চিন্তা করো গ্রাফ কি আর আগের মতো ধাপ করে কমতে পারবে নাকি আস্তে আস্তে কমবে বলো তো? আস্তে আস্তে কমবে। জিনিসটাকে আমি বুঝাইতে পারলাম যে প্রশ্নটা করছো? জি ভাইয়া বুঝছি। সো এই হচ্ছে কাহিনীটা, খুব ডিটেলসে জানতে চাইছো, খুব সুন্দর লাগলো আসলে। তোমার কলেজ কোনটা আপু? সুবিধানগর। ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেশের সেরা সেরা অনেক কলেজের পোলাপান আছে, আশা করি ভালো কিছু হবে সামনে। ওকে, তো চলে যাও, আমরা হচ্ছে সাম্যাবস্থায় চলে আসি এবং গ্রাফ। তো এখানে আমি আসলে সব ধরনের গ্রাফ দেখবো, এগুলো হয়তো বা জীবনে অনেকে দেখো নাই, তা আশা করি আজকে দেখবা। আচ্ছা, তো দেখো এখানে আসলে একটু টাকা পয়সার খেলা। টাকা পয়সার খেলা দেখলে আমাদের সবারই ভালো লাগে। 10 কোটি 20 কোটি, সো ধরে নাও তুমি একদিনের জন্য বড়লোক হয়ে গেছো বা লটারি পাইছো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার আছে হচ্ছে 10 কোটি টাকা, আর তোমার বন্ধু সেও আসলে নেহায়েত গরিব নয়, সেও বড়লোক, তারও আছে 10 কোটি টাকা। আচ্ছা, তো তোমরা কি করবা? তোমরা হচ্ছে খেলা করবা, দেয়া নেয়ার খেলা করবা। হ্যাঁ, তো তুমি কি করবা? তুমি তোমার কিছু টাকা বন্ধুকে দিবা, বন্ধু তোমার কিছু টাকা, মানে তার কিছু টাকা তোমাকে দিবে, এভাবে খেলা চলবে। তো এখন কেউ যদি 10 কোটি টাকা পাও তাহলে কি করবা জীবনে বলো তো, একটু জিজ্ঞেস করি, বলো। ভাই শেয়ার মার্কেটে ঢালবো সব। কি করবা? শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেট? আরে ব্যবসায়ী রে, ধান্দা। আচ্ছা, অন্য কেউ বলো দেখি। স্যার ভাই আমি একই কাজই করব। সবাই শেয়ার মার্কেটে লাগাবা, খরচ করতে ইচ্ছা করে না? আমি একটা কোচিং সেন্টার। হ্যাঁ, মেয়েরা তো মেকআপ টেকআপ কিনবা মনে হয়, শাড়ি টাড়ি যাবতীয়। আমি ঘুরতে যাব। কই যাবা? ঘুরতে। আপু আমার জন্য গাড়ি কিনে দিব। গাড়ি? ওফ জোস। আচ্ছা আচ্ছা, কেউ তো বললা না ভাই আমি প্রিয় মানুষের জন্য কিছু করবা। কোচিং সেন্টার দেব। কোচিং সেন্টার? চুরি কিনবো। আচ্ছা হ্যাঁ, কোচিং সেন্টার 3-4টা গার্লফ্রেন্ড বানাবো। ওই তো আসল কথা বাইরেছে, সবারই মনে মনে আছে এরকম, কিন্তু বলে না কেউ। আচ্ছা যাই হোক, তো যে যার মতো ইচ্ছা কইরো। কোচিং সেন্টারের বিজনেস এখন ভালো অনেকে। তো আগে তো তোমাকে হচ্ছে চান্স পাইতে হবে, তাই না? তো আগে তোমরা বুয়েটে চান্স পাও, বুটেক্সে চান্স পাও, ঢাকা ভার্সিটি কিংবা মেডিকেলে চান্স পাও, তারপরে দেখবা যে টাকা পয়সা কোনো ব্যাপার না। হ্যাঁ, তো তার মানে মনে করেন আমি বড়লোক, আমি খুবই গরিব মানুষ নেহায়েত। তো টাকা পয়সা পাইলে আসলে সবারই ভালো লাগে, তো সেটাকে কাজে লাগাবো আর কি, যে যেভাবে পারো। তো যাই হোক, আমরা পড়ায় ফিরে আসি। তো 10 কোটি টাকা তুমি হচ্ছে বন্ধুকে দিবা, পুরাটা দিবা না, অল্প অল্প করে দিবা। তো ধরে নিও তুমি হচ্ছে 2 কোটি টাকা প্রতি মিনিটে তোমার বন্ধুকে দিতেছো। হ্যাঁ, এখন তোমার বন্ধু খুশি হইতেছে, তো বন্ধু মনে করলো ঠিক আছে, ও আমারে 2 কোটি টাকা প্রতি মিনিটে দিতেছে, তো আমিও একটা কাজ করি, আমিও হচ্ছে তাকে 2 কোটি টাকা প্রতি মিনিটে দেওয়া শুরু করি। মানে এখানে তুমি এবং তোমার বন্ধু হচ্ছে খুব ভালো, মানে কেউ চাও না কারোর টাকা কমে যাক। হ্যাঁ, মজা করতেছো। তোমরা মেয়েরা বালিশ খেলো না? বালিশ খেলায় কি হয়? বালিশটা তো খুব কাজের জিনিস, কিন্তু কেউ রাখতে চায় না, সবাই সবাইকে দিয়ে দেয়। তো এখানে আসলে এরকম ঘটনাই ঘটতেছে, টাকা পয়সা লেনদেন হইতেছে। তো ধরো প্রতি মিনিটে তুমি তোমার বন্ধুকে 2 কোটি টাকা দিচ্ছ, তোমার বন্ধু আবার প্রতি মিনিটে 2 কোটি টাকা তোমাকে দিচ্ছে। তাহলে তুমি চিন্তা করো তো, আমি তোমাদের এভাবে একটা অবস্থা দেখে চলে গেছি, চলে যাওয়ার পরে আমি 30 মিনিট পর আসলাম। 30 মিনিট পর এসে আমি তোমাদের টাকার পরিমাণ চেক করতেছি। তো আমি কত দেখব, তোমাদের টাকা কত করে থাকবে বলতে পারবা কেউ? সমান থাকবে। আলটিমেটলি কিছুক্ষণ ছোড়াছুরি হইলো, আলটিমেটলি কোনো লাভ হলো না, বুঝছো? যেই লাভ সেই কত। ওকে ঠিক আছে, নোটগুলো খালি একটু পাতলা হইলো। হ্যাঁ, পাতলা হইলো আর কি। তো যাই হোক, এখন এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে তোমাদের দুইজনের টাকার পরিমাণ সমান এবং ধ্রুবক। হ্যাঁ, কথাটা একটু কোট করো, এটা ধ্রুবক এবং এটাও হচ্ছে ধ্রুবক। আচ্ছা, কেমনে ধ্রুবক হইলো? যখন তোমরা খেলা শুরু করছো। কিরকম খেলা? দেওয়া নেওয়ার খেলা। আর এই দেওয়া নেওয়ার খেলার মধ্যে দুইজনেরই সমান পরিমাণ দিতে এবং নিতে ইচ্ছা করে। হ্যাঁ, ওকে।
তো এবার চলে আসো এই গ্রাফটাতে, মানে গ্রাফ না সরি, এই খেলাতে। তো এই খেলাতে কি দেখতেছো, তুমি এবার গরিব, তোমার আছে 5 কোটি টাকা, আর তোমার বন্ধু হচ্ছে বড় লোক। হ্যাঁ, তুমি এবার গরিব হয়ে গেছো কোনো কারণে, ধরো তোমার পছন্দের মানুষ টাকা মেরে দিচ্ছে। তো এখন শেয়ার মার্কেটে ধস। ও তুই আসো ওইগুলা নিয়ে, ভাই তোর পড়ালেখা করা লাগবো না, তুই বিজনেস শুরু কর। আচ্ছা, তো যাই হোক, তুমি হচ্ছে তোমার বন্ধুকে 5 কোটি টাকা দিবা আস্তে আস্তে। তো ধরো তোমার আসলে ওই 2 কোটি টাকা পার মিনিট করেই তুমি দিচ্ছ। তোমার বন্ধু আসলে খুব বেশি উদার হইতে পারে নাই, সেও আসলে বলছে তুমি যা দিবা আমিও তাই দিব, দুজন মিলে সমান কন্ট্রিবিউশন থাকবে। তোমার বন্ধু 2 কোটি টাকা পার মিনিট করে দিচ্ছে। তো এখন আমি আবার ধরো 30 মিনিট পরে আসলাম, তাহলে কি হবে বলো তো? আমি যদি তোমাদের টাকার পরিমাণ চেক করি কি হবে? কেন বাড়বে? এখানে দেখো 2 কোটি টাকা পার মিনিট, নিচেও তো তোমাদের মানে চেঞ্জ হওয়ার রেটটা তো সেম, সেক্ষেত্রে তো দুজনের আপনি 5 কোটি আর তোমার ওই 5 কোটি টাকাই থাকবে এবং তোমার ওই বন্ধুর 10 কোটি টাকাই থাকবে, তাই না? কারণ দেখো দুইজনকে একই পরিমাণ টাকা দিতেছো প্রতি মিনিটে। সো তোমার 30 মিনিট, 1 ঘন্টা, 1 বছরও যদি পার হয়ে যায়, তো তোমাদের টাকার পরিমাণ তো চেঞ্জ হবে না, তাই না? বুঝতে পারো তো নাকি? রাইট? বুঝো তো? ইয়েস বস। ওকে বস। তাহলে এখানেও আসলে টাকার পরিমাণ চেঞ্জ হইল না, কিন্তু টাকা কি থাকলো? টাকা কিন্তু ধ্রুবক থাকলো। হ্যাঁ, তার মধ্যে তোমার একটু কম থাকলো আর তোমার ফ্রেন্ডের একটু বেশি থাকলো। এখানেও কিন্তু টাকার পরিমাণ কি ছিল? ধ্রুবক না? বুঝো তো নাকি? জি ভাই। টাকার পরিমাণ ধ্রুবক এবং কি ছিল? সমান ছিল। এখানে কি হয়েছে? টাকার পরিমাণ ধ্রুবক ঠিকই আছে, কিন্তু ইনিশিয়ালি স্টার্টিং সময়ে তোমার কম টাকা ছিল বলে ওই কমই আছে আর ওর বেশিই থাকবে। তো লাস্টে দেখো তুমি এবার বড়লোক হয়ে গেছো, তোমার আছে 10 কোটি, তোমার বন্ধুর 5 কোটি। তো এখন তুমি যদি একই কাজ করো, 2 কোটি টাকা পার মিনিট করে তোমার বন্ধুকে দাও, বন্ধুও যদি একই কাজই করে, তাহলে চিন্তা করো তো তোমাদের মোট টাকার পরিমাণের কি কোনো চেঞ্জ আসবে কখনো? হ্যাঁ, আসবে না। আচ্ছা, তো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, তাহলে একটা জিনিস তো আমরা ফিল করতে পারতেছি যে এখানে আসলে একটা ঘটনা কমন। কোন ঘটনাটা কমন বলো দেখি? ধ্রুবক থাকতেছে সব, দেয়ানের ঘটনাটা কমন। হ্যাঁ, হারটা দেওয়া নেওয়ার রেটটা আসলে আমাদের সমান, তাই না? হার সমান থাকতেছে। তো হার সমান থাকলে কি আরেকটা ঘটনা আমরা দেখতেছি বলো তো? আরেকটা ঘটনা কি দেখতেছি? হার সমান থাকলে কি হয়? আলাদা আলাদা দুইজনের আসল ঠিক থাকে। হ্যাঁ, তার মানে হ্যাঁ, ভেরি গুড। যদি হার সমান থাকে তাহলে কিন্তু তোমাদের এই যে মোট টাকা, সেই টাকার পরিমাণ কিন্তু ধ্রুবক থাকতে বাধ্য। তুমি 10 বছর পরেই আসো, 100 বছর পরেই আসো, যদিও ততদিন বাঁচবা না, আশা করি বাঁচবা। তো তো তোমাদের টাকার পরিমাণের কিন্তু কোনো চেঞ্জ হবে না। ওকে, ঠিক আছে। তো এখন আমরা একটা কাজ করি। এই যে তুমি তোমার বন্ধুকে টাকা দিতেছিলা, তুমি ধরে নাও এটাকে আমরা তুলনা করতেছি রিঅ্যাকশন রেট অফ ফরওয়ার্ড ডিরেকশনের সাথে। ওকে, আর তোমার বন্ধু যে টাকা তোমাকে দিতেছিল তাকে আমরা তুলনা করি রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশনের সাথে। আচ্ছা, তো এখানে যতগুলা জায়গা দেখতেছি সবগুলা জায়গায় আসলে ঘটনাটা সেম। আর এই যে তোমাদের যে টাকার পরিমাণ আছে, এই টাকার পরিমাণগুলাকে আমি যদি ঘনমাত্রার সাথে তুলনা করি, তাহলে এটা হচ্ছে তোমার ঘনমাত্রা। তুমি যদি বিক্রিয়ক হয়ে থাকো, এটা তোমার ঘনমাত্রা। আর এই যে দেখো 10 কোটি তোমার বন্ধুর যেটা, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রোডাক্টের ঘনমাত্রা। ঠিক আছে? আচ্ছা, তো জাস্ট আমরা কি করছি? টাকাকে ঘনমাত্রা বানায় দিছি, আর হচ্ছে তোমার দেওয়া নেওয়ার যে সিস্টেমটা, সেটাকে আমরা রেট বানায় দিছি। আচ্ছা, তো এখন আমি তোমাদের একটা শর্ত বলি, যে আমরা সব সময় সাম্যাবস্থার কথা শুনে আসছি। সাম্যাবস্থা ভালো কথা। তো আমি একটা উদাহরণ এখানে দিব, বা একটা প্রশ্ন তোমাদের করব। প্রশ্নটা হচ্ছে এরকম, যে ধরো আমি তোমাকে বললাম এ থেকে বি তৈরি হইতেছে, আবার একইভাবে বি থেকে এ তৈরি হইতেছে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা কি সাম্যাবস্থায় আছে? ছোট্ট বন্ধুরা, জাতির বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম।
অ্যান্সার দাও দেখি। এই কমেন্টে অ্যান্সার করো যারা লাইভে আছো, এই কমেন্টে অ্যান্সার আমি দেখতেছি। লাইভে হচ্ছে, হ্যাঁ লাইভেও হচ্ছে, লাইভেও শেয়ার করা হয়েছে, লাইভেও সবাই আছে। এই বন্ধু বান্ধব রেড দে। এই আমার অ্যান্সারটা দাও যে এই যে বিক্রিয়াটা আছে এটা কি সাম্যাবস্থায় আছে নাকি নাই? তার আগে একটা কথা বলো। আচ্ছা তার আগে একটা কথা বলো, এইটা কি উভমুখী বিক্রিয়া তো না? বুঝি তো? হ্যাঁ। আচ্ছা এবার আমাকে বলো এটা কি সাম্যাবস্থায় আছে না নাই? আছে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানায় দাও তো, এই আমার এই চ্যাট বক্সেই জানো দেখি কে কে আছে বলে আর কে কে নাই বলে। একটু চ্যাট বক্সটা খেয়াল করি। ওকে আছে আছে, ও আছে, সেরা কনসেপ্ট আছে। এই কমেন্টে জানাও না কেন লাইভে কারা আছো বাচ্চা কাচ্চারা। এই সাম্যাবস্থায় আছে নাকি নাই বলো, জানাও। এটা তীর শেপের উপর নির্ভর করে না। না শেপের উপর কিছু নির্ভর করে না। তীর আমি আকায় বাঁকায় আকাশ পাতালে যেমনি ইচ্ছা দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা একজন বলছে উপমুখী বা সাম্যাবস্থা নাই, জানি না। নাই নাই নাই, মতামত নাই। আচ্ছা এগুলো হচ্ছে বাংলাদেশ সুবিধাবাদী পার্টি, যখন যে দল থাকে সেই দলের সাপোর্টার করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তো যাই হোক, আমি এখন অ্যান্সারটা একটু দেই যে সাম্যাবস্থায় আছে কি নাই সেটা এখন বলতে পারবে না। তোমার আমাকে প্রশ্ন করা উচিত ছিল যে ভাই এটা সাম্যাবস্থায় আছে কি নাই আমি তখনই বলতে পারবো যদি আপনি আমাকে বলে দেন যে এই আরএফ এবং আরবি এরা কি সেম নাকি আলাদা, সেম নাকি আলাদা। মানে অবশ্যই সাম্যাবস্থায় আছে কি নাই সেটা ডিটারমাইন করার জন্য তোমাকে রেট সম্পর্কে আইডিয়া নিতে হবে। আইডিয়া যদি তোমাকে না দেই তাহলে তুমি কখনোই বলতে পারবা না যে এই রিঅ্যাকশনটা সাম্যাবস্থায় আছে কি নাই। তুমি জাস্ট বলতে পারবে এটা একটা উভমুখী বিক্রিয়া। এখন একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমি তোমাকে এখানে দেখাইতেছি। দেখো এই যে কোণা দিয়ে চিপায় ছোট করে দেখাই দিচ্ছি। দেখো দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া ঠিক তখনই সাম্যাবস্থায় যাইতে পারবে যদি সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান হয়। দেখো সমান লেখছি মানে কি, মানে হচ্ছে যে হারে এ থেকে বি তৈরি হইতেছে মানে রিঅ্যাকশন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, সেটা যদি বি থেকে এ তৈরির হারের সাথে সমানভাবে থাকে, মানে দুইজন যদি পরস্পর সমান হয় তাহলেই একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাবে। মানে দেওয়া নেওয়ার রেটটা যদি সমান হয়। কাহিনী কি বুঝতে পারছো প্রথম পয়েন্টটা? ইয়েস 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 কমেন্টে জানাই দাও। ইয়েস ওকে 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 হ্যাঁ ঠিক আছে ওকে। তো আমরা বুঝলাম যে ইয়েস তার মানে হ্যাঁ। তো যদি রিঅ্যাকশন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায় তাহলে সাম্যাবস্থা একটা শর্ত পূরণ হয়। ওকে, তো এখন একটু চিন্তা করে দেখো যে এই দুইটা শর্ত মানে আরএফ সমান সমান যখন আরবি হইতেছে তখন ঘনমাত্রা কি কনস্ট্যান্ট থাকতে বাধ্য না? মানে এই দুইটার সাথে তুমি দেওয়া নেওয়ার রেটের সাথে তুলনা করো। এই যে বলছিলাম এখানে দেখো মানে যে হারে এই যে হারে এ থেকে বি তৈরি হইতেছে ঠিক একই হারে যদি বি থেকে এ তৈরি হয় তাহলে ওই যে মোট টাকার পরিমাণ কি থাকে? অপরিবর্তিত থাকে না? একই থাকে। সো আমি বলছিলাম কি টাকাকে তোমার ঘনমাত্রার সাথে তুলনা করতে। তার মানে এইটা কি আমরা বলতে পারি যে ঘনমাত্রা কনস্ট্যান্ট থাকতে বাধ্য? হ্যাঁ ধ্রুবক। এই যে বুঝতে পারো কি? জি ভাই। ওকে, এই মেয়েরা সাউন্ড করো না কেন একটু বলো তো দেখি ছোট্ট বন্ধুরা। ছেলেরা কি বেশি বুঝে নাকি? তোমরা বুঝো না? ইয়েস বলো। আমি বেশি বুঝবো। হ্যাঁ এই তো ঠিক আছে। ইয়েস আমাদের আপুও বুঝতেছে। তো এখানে যে সি আর দিয়ে বুঝাইতেছি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আর পি দিয়ে বুঝাইতেছি প্রোডাক্টের কনসেন্ট্রেশন, এবং তারা পরস্পর সমান্তরাল হবে মানে তাদের ঘনমাত্রার যে লাইনগুলা থাকবে সেই লাইনগুলা পরস্পর সমান্তরাল হবে। তাহলে একটা জিনিস বুঝতে পারতেছি, যখন আরএফ ইকুয়াল আরবি তখন কিন্তু কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হইতে বাধ্য। আশা করি বুঝতে পারছি। এখন তোমাদের কাছে প্রশ্ন, নিচে আমি 3টা গ্রাফ আঁকছি। এই 3টা গ্রাফের মধ্যে
কোনটা সাম্যাবস্থায় আছে এবং কোনটা সাম্যাবস্থায় নাই, কেউ কি বলতে পারবে? এই কমেন্টে জানাও, ফেসবুক লাইভে কমেন্টে জানাও। আচ্ছা তোমরা ভোট দাও, কোনটা সাম্যাবস্থায় আছে কোনটা নাই? তিনটাই সাম্যাবস্থায় আছে। তিনটাই সাম্যাবস্থায় আছে। আচ্ছা আর কেউ? ভাই 1 আর 3 মেবি। 1 আর 3 মেবি। ওকে ভাই খেলা তো তিনটাতেই চলে। খেলা তো চলে, খেলা তো চলবে। তিনটাই সাম্যাবস্থায় আছে। তিনটাই সাম্যাবস্থা। আচ্ছা ঠিক পি আছে। যেহেতু কনস্ট্যান্ট। হ্যাঁ তোমরা তো খুব ভালো দেখি, সবাইকে তোমরা খেলায় নিয়ে নাও, কাউকে বাদ রাখতে চাও না, খুব ভালো। তো এখন দেখি আমরা শর্ত পূরণ করে কিনা তারা, সেটা বুঝি। তার আগে দেখো এখানে কি করছি, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ আঁকছি, মানে ঘনমাত্রা বনাম সময়, আমরা এটাকে এভাবে বলতে পারি সি ভার্সেস টি। ওকে, তো এইটা উপরেরটা সবসময় বিক্রিয়ক থাকবে, কারণ কনসেন্ট্রেশন বিক্রিয়কের বেশি থাকে যখন সময় 0, মানে একদম 0 সময়ে। তাহলে এটা বিক্রিয়কের গ্রাফ, এটা হচ্ছে উৎপাদের গ্রাফ। তো কি হয়েছে দেখো তো, সময় যত সামনের দিকে যাইতেছে আস্তে আস্তে বিক্রিয়কের ঘনমাত্রা দেখো কমতেছে, আর উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে। এটাই হওয়ার কথা ছিল। হ্যাঁ হইতেছে। ওকে, তো হইতেছে একত্রে তারা একটা পর্যায়ে মিলে গেছে। তো মনে করো তারা একে অপরের সাথে একটা বন্ধন তৈরি করছে আর কি, মেলবন্ধন। তো মিলে গেছে, মিলে আবার তাদের রাস্তা এক হয়ে গেছে, বলছে তোমারে ছাড়া আমি বাঁচি না, তো আমাকে ছাড়া তুমি বাঁচো না, তাহলে চলো আমরা একত্রে এক লাইনে হাঁটা শুরু করি। ওকে, খুব ভালো করছে। তো এখন দেখো তো, ধরে নেই তারা এখানে 4 সেকেন্ড সময় পরে মিলে গেছে, এবং মেলার পরে যত সময় সামনের দিকে যাবে, এক্স এক্সিসে আমরা যত আগাইতে থাকবো তত এই দেখবো যে এই গ্রাফটার কোনো পরিবর্তন আসে না, মানে গ্রাফটা যেরকম সরল রেখা বরাবর চলতেছিল সেরকমই চলতে থাকবে। তাহলে দেখো তো, এই 4 সেকেন্ড পরে এই যে দুইজনের যে ঘনমাত্রা আছে সেটা কি কনস্ট্যান্ট হয়ে গেছে না? দেখো তো, জি ভাই, দুইজনের ঘনমাত্রায় কি হয়েছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। কারণ তুমি দেখো, তুমি যদি 6 সেকেন্ড পরেও খেয়াল করো, তারপরেও কিন্তু তুমি আসলে ওয়াই অ্যাক্সিসে এই একটা পয়েন্টই পাবা। তার মানে ঘনমাত্রা এখানে কনস্ট্যান্ট হয়েছে, ধ্রুবক হয়েছে। এবং আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, কনস্ট্যান্ট এবং সমান, দুইটা জিনিস বুঝতে হবে, কনস্ট্যান্ট এবং সমান। ঠিক আছে, এটার সাথে তোমরা একমত? ঠিক আছে, ইয়েস ইয়েস। জি ভাই। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে ঘনমাত্রা কনস্ট্যান্ট কেন হইলো, বলতে পারবা? ভাই রিঅ্যাকশন রেট আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওই রেট দুটো সমান আর কি। হ্যাঁ, আরএফ সমান সমান আরবি, কারণ ঘনমাত্রা এছাড়া তো কনস্ট্যান্ট বা ধ্রুবক হওয়া সম্ভব না। সো এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে দুইটা শর্তই কিন্তু আসলে পরিপূর্ণ হয়েছে, তাই না? 1 নাম্বার শর্তও পরিপূর্ণ হয়েছে, আবার একইভাবে 2 নাম্বার শর্তও পরিপূর্ণ হয়েছে। তাহলে এইটা কি সাম্যাবস্থায় আছে জাতির বিবেকের কাছে? প্রশ্ন ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ ইয়েস। ওকে, এবার চলে আসো এই গ্রাফে। তো এখন একটু খেয়াল করো তো, আমি যদি প্রশ্ন করি এই গ্রাফটা কি সাম্যাবস্থায় আছে? না। আচ্ছা, আছে। একজন বলছে আছে। আচ্ছা ভাই। নাই, আছে। ও আচ্ছা, ঠিক আছে। আছে 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 আছে, কে আছে? তোমার কাছের মানুষ? ভাই ওবায়দুল কাদেরের প্রশ্ন করেন, হ্যাঁ প্রেজেন্ট আছে। আচ্ছা ঠিক আছে। তো দেখো এইখানে কি হয়েছে, এইখানে আমরা একটা কাজ করি, দেখি এই বরাবর একটা লাইন টানি। তো লাইন টানার পরে দেখতেছি যে ঘনমাত্রাগুলা এটা যদি আমাদের বিক্রিয়কের হয়ে থাকে, সরি এটা উৎপাদের আসলে, আর এটা যদি বিক্রিয়কের হয়ে থাকে বি, আর এটা হচ্ছে উ, এবার ব্যথা পাইছে এমন না, এটা বি আর এটা হচ্ছে উ। তো এরা আসলে কি হয়েছে, পরিবর্তিত হয়নি, কনস্ট্যান্ট আছে 4 সেকেন্ডের পর থেকে। আচ্ছা, বাট ইনিশিয়ালি কি ছিল, তাদের পরিবর্তন হইতেছিল। এখানে দেখতেছি বিক্রিয়ক আস্তে আস্তে কমে গেছে ঘনমাত্রা, আবার উৎপাদ বাড়তে বাড়তে বিক্রিয়ক থেকেও বেশি হয়ে গেছে। বাট দেখো তো, এই ঠিক 4 সেকেন্ড পরে ঘনমাত্রার কি কোনো চেঞ্জ আসছে? দেখো তো, আমি কিন্তু বলি নাই ঘনমাত্রা সমান হবে, আমি কিন্তু কখনোই বলি না। আমি বলছি কি, ঘনমাত্রা ধ্রুবক থাকবে দুইজনেরই, ধ্রুবক মানে কি, কখনো চেঞ্জ হবে না। দেখো তুমি যদি উৎপাদের গ্রাফটা দেখো, এখানে ওয়াই এক্সিসে দেখো, এই পয়েন্টটা
আর যদি বিক্রিয়কেরটা দেখো ওয়াই এক্সিসে এই পয়েন্টটা, সেটা 4 সেকেন্ড পরে কিন্তু তুমি 6-এ যাও, পরিবর্তন কি হয় বলো তো? এই দুইটা পয়েন্ট কখনো না ধ্রুবক আছে। আমি কিন্তু কখনোই বলি না, এটা সবাই ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে না, পারে না। তারা মনে করে যে দুইটা লাইন মিল্লা গেলেই কাজ হয়ে গেছে। না, মিললে কাজ হবে না। এখানে বলছে কনস্ট্যান্ট থাকতে হবে। কনস্ট্যান্ট মানে কি? চেঞ্জ হবে না, সারা জীবন এক লগে চলতেও পারে, এখানে দেখতেছি আবার নাও চলতে পারে। মানে তারা যদি একটা নির্দিষ্ট সময় পরে দেখো সমান্তরাল মানে হচ্ছে প্যারালাল হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এই গ্রাফটা হচ্ছে সাম্যাবস্থায় আছে। রাইট? ইয়েস ইয়েস ইয়েস, সে ইয়েস। ইয়েস ওকে, ইয়েস। তো আশা করি আমরা বুঝতে পারছি। এবার এটার অ্যান্সার দাও। কেউ যদি ভুল করো মাইল লাগাবো। এটা সাম্যাবস্থায় আছে। হ্যাঁ, এটা সাম্যাবস্থায় আছে। আর কেউ আছে? ইয়েস ইয়েস। ওকে ওকে, এবার বুঝতে পারছি। হ্যাঁ, সেরা না জিনিসটা? এটাও কিন্তু দেখো একটা নির্দিষ্ট সময় পরে তাদের ঘনমাত্রা ধ্রুবক হয়ে গেছে, আর চেঞ্জ হয়নি। তো আমাদের সাম্যাবস্থার শর্ত এটাই ছিল যে একটা নির্দিষ্ট সময় পরে ঘনমাত্রা ধ্রুবক থাকতে হবে। কখনো সমান হইতেও পারে, আবার এই দুইটা বিক্রিয়ার মধ্যে আমরা দেখতেছি স্পেসিফিকলি গ্রাফের মধ্যে সমান নাও হইতে পারে। ঠিক আছে? তো ছোট্ট বন্ধুরা আরেকজন চলে আসছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাই প্রথমটা যদি প্রেম হয়, দ্বিতীয়টা যদি ব্রেকআপ হয়, তাহলে তৃতীয়টা কি হবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই বল, এটা তো খুব কমন সেন্স। তোর যুক্তি কি বলে? তৃতীয়টা মনে কর, আমি বলি, শোন, আমি বলি এটা আগাইতেছে। মনে কর এটা ওরে দেখছে, ক্ষমাটা পছন্দ হয় নাই, ঠিক আছে? ও সুন্দর মতো বাঁকা লাইন হাঁটা শুরু করছে। ও আসছে, ও আইসা ক্ষমা পছন্দ হয় নাই, দূর থেকে দেখা ভাগছে। হয়েছে? নিরাপদ দূরত্ব বজায় আছে। নিরাপদ দূরত্ব বজায় রাখছে। আর এরা কি করছে বলতো দেখি? ঠিক আছে ঠিক আছে, গুড। তোরা তো এইসব ভালো বুঝিস, আধুনিক কালের পোলাপান, অস্থির। আচ্ছা, ইরামের মাথায় এগুলাই ঘুরে। হয়তো দেখ কত, তুই ঢাকা কলেজ না, কোন কলেজের সামনে গিয়ে দাঁড়া থাকো, সেখানে কিন্তু আপুরা আছে, সাবধান। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক আমরা হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা এটা বুঝলাম। তো এখানে আমি এই যে শুরুতে আসলে এই উদাহরণগুলো দিয়ে এটাই বুঝাইতে চাইছি যে দেখো, তোমাদের টাকার পরিমাণ সমানও থাকতে পারে। যেমন ধরো এখানে সমান আছে, একজনের কম থাকতে পারে, একজনের বেশি থাকতে পারে। যেমন ধরো এখানে বিক্রিয়কের কম হয়ে গেছে, আবার উৎপাদের বেশি হয়ে গেছে। আবার এমনও হইতে পারে যে এইখানে তোমার বেশি, তার মানে তুমি বিক্রিয়ক যদি হয়ে থাকো এটা বেশি, আর এটা কমও থাকতে পারে। ওকে, তাহলে আশা করি এখানে আমাদের আর কোনো সমস্যা নাই। সো গ্রাফ এখনো শেষ হয় নাই। তো এই ধরনের গ্রাফ দিয়ে কিন্তু তোমাকে প্রশ্ন করবে, ঢাকা ভার্সিটি বলো, টেস্ট বলো, এনিথিং, যে কোনো জায়গায় যাও, বলবে এরকম একটা গ্রাফ দিয়ে বলবে যে ভাইয়া এটা কি সাম্যাবস্থা আছে কি নাই। সো তোমরা বই আসলে কোনটা পড়ছো? তোমরা কোনটা পড়ছোস? তোরা দেখতো বইয়ে এটা পড়ছোস না? হ্যাঁ, মাঝখানেরটাই বেশি পড়ছো, এটাও আছে কম বেশি, এটা কিন্তু নাই। সো এগুলা বুঝতে হবে আর কি, ফিল করতে হবে। সো আমি বলি দেখো, আমার কাছে যারা এই চ্যাপ্টারটা করবা একেবারে ফিল করা ছাইড়া দিব, বুঝছো ভাই? ফিল করায় ছাইড়া দিব। তুমি যদি নাও করতে চাও কোনো সমস্যা নেই, জোর করে ফিল করায় ছাইড়া দিব। তো আশা করি একটু ধৈর্য ধরে থাকতে হবে। তো দেখো, আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ বলো বলো। আচ্ছা পিছনের স্লাইডে জানি তো, পিছনের স্লাইডে আবার যাব? হ্যাঁ বলো। আমি একটা জিনিস বলতেছি আর কি, ধরেন এই যে এখানে যে তৃতীয় নাম্বার চিত্রটার দিকে খেয়াল করেন একটু। হ্যাঁ করলাম। তো এটা যেরকম হচ্ছে যে কই ভাই, এটা যে হ্যাঁ হ্যাঁ এটা যেরকম যে আস্তে আস্তে নিচের দিকে যাইতেছে, তাই না? হ্যাঁ। আর নিচেরটা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে, একটা টাইমে গিয়ে প্যারালাল হইতেছে। আচ্ছা, এই জন্য ভালো কথা যে সাম্যাবস্থায় আছে। কিন্তু উপরের যে রেখাটা আছে, এটা যদি একটা কার্ভ তৈরি করে আবার প্যারালাল হয়ে আসতো, বুঝতেছেন? মানে হ্যাঁ বুঝতেছি, এটাই তো দ্বিতীয় নম্বরে দেখানো হয়েছে। না এটা না, এটা তো জাস্ট সেট করতেছে, এটা সেট করবে না। আর একটা কার্ভ হয়ে আবার সমান্তরালে যাইতেছে। হ্যাঁ, এটা তো এরকমই কার্ভ হয়ে সমান্তরালে যাইতেছে নাকি? মানে তুমি এটা বলতে চাইতেছো একবার এরকম করলো তারপর আবার সমানে গেল, এরকম নাকি সমান হইলো তারপরে হইতেছে এরকম লাভ দিলে আবার সমান হয়ে গেল, এরকম? মানে সমান হওয়ার পরে ঘুরবে কিনা, সেটা সমান হওয়ার পরে ঘুরবে কিনা?
সমান হওয়ার পরে তখন আবার সমান্তরাল হলে কি এই না, সমান হওয়ার পরে আমি বলি শোনো, সমান হওয়ার পরে ঘুরতে পারে, সমান হওয়ার পরে সমান হয় না। একটা বিক্রিয়া যদি কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ আঁকো, সমান হওয়ার পরে ঘুরবে না, কারণ সাম্যাবস্থা তো তার ম্যাক্সিমাম অবস্থা, সাম্যাবস্থার তো আর চেঞ্জ করা যায় না, বুঝো না? সাম্যাবস্থা আমি বলি শোনো, সাম্যাবস্থা সামনে কিংবা পেছনে গিয়ে সাথে সাথে ঘনমাত্রাটাকে আবার আগের মতো করে ফেলে, কনস্ট্যান্ট করে ফেলে, সেটা খুবই ক্ষুদ্র সময় ব্যবধানে হয়। তো লাশেতেলের নীতিতে তোমরা পড়ছো না যে তাপমাত্রা বাড়াইলে সাম্যের অবস্থান পিছন দিকে গিয়ে যেটা বাড়াইছো সেটার প্রভাবকে প্রশমিত করে, মনে পড়ে? হ্যাঁ, জিনিসটা হচ্ছে এরকম যে খুব ক্ষুদ্র সময়ে পরিবর্তন হইলেও ঘনমাত্রার সাথে সাথে তোমার চেঞ্জ হয়ে আবার সমান্তরালে চলে আসে। সো একটা বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছাইলে কখনো তুমি ওইভাবে তুমি সাম্যার অবস্থা চেঞ্জ করতে পারো না। হ্যাঁ, ঘনমাত্রার চেঞ্জটা আসলে হয় না পরবর্তীতে। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো আমরা আসলে ঢুকি, খুব ডিপে ঢুকে গেছি। হ্যাঁ, ভালো, বেশ। তো আমরা আস্তে আস্তে আগাই। দেখো, তো এখানে আসলে কিছু কাহিনী করা হয়েছে। তো এটা এ বিক্রিয়ক আর বি হচ্ছে উৎপাদ। তো এটাই আসলে এতক্ষণ পেঁচাল পারতেছিলাম, এখানে জাস্ট একটু দেখানো হয়েছে, দেখি তোমরা পারো কিনা। টি যখন 0 তখন বিক্রিয়ক হচ্ছে ম্যাক্সিমাম, উৎপাদ 0 থাকবে, এটাই স্বাভাবিক, কারণ বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ থাকে না। ওকে, এবার চলে আসো। দেখো, টি সমান সমান যখন 1 তখন এটা 7, এটা হচ্ছে 3। তো এটা মূল সংখ্যা ধরে নিতে পারো, ধরার জন্য ধরলাম আর কি, যে কোনো কিছু ধরতে পারো, প্যারা নেই। তো টি সমান সমান 2 তখন হচ্ছে এটা 5 5, টি সমান সমান যখন 3 এটা 4 6, টি সমান সমান যখন 4 এটা 4 6। তো আমি যদি তোমাকে প্রশ্ন করি ঠিক কোন সময়ে বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে আসছে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড? 2 সেকেন্ড না, 3 সেকেন্ড। 3 সেকেন্ড ভাইয়া, 3 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, 2 সেকেন্ড। কেউ কি আসো 2 সেকেন্ড? কেউ নাই এখানে? দুইজন বলছে না? ও আচ্ছা। তো দেখো, অনেকেই যে ভুলটা করে, যে মনে করে যে এই যে দুইটা মিল লাগেছে না, মনে করে সাম্যাবস্থা মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, কাম হইয়া গেছে, মিল লাগলেই তো ভালো লাগে আসলে সবার। তো অনেকে মনে করে যে 2 সেকেন্ড পরে যেহেতু সমান হয়ে গেছে, মূল সংখ্যা বলো ঘনমাত্রা বলো, ঘনমাত্রাই বলি, তো যেহেতু 2 সেকেন্ড পরে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান হয়ে গেছে, তারা মনে হয় সাম্যাবস্থায় চলে আসছে। কিন্তু ছোট্ট বন্ধু, রিয়েলিটি এতটাও ভালো না, নিষ্ঠুর। দেখো, তারা সমান হইলেও দেখো ঠিক পরবর্তী 3 নাম্বার সেকেন্ডেই তাদের ঘনমাত্রা কিন্তু স্টিল পরিবর্তন হচ্ছে। দেখো, 5 থেকে 4-এ যাইতেছে, আবার এখানে 5 থেকে 6-এ আসতেছে। তার মানে এটা তো তাদের কনস্ট্যান্ট লেভেল না, সমান লেভেল, ঠিক আছে। বাট ধ্রুবক কি হয়েছে এই জায়গাটায়? ধ্রুবক তখনই হইতো যখন সময় বাড়ার সাথে সাথে এই 5 আর 5-এর কোনো চেঞ্জ হইতো না। বাট দেখো, 3-এ গিয়েই কিন্তু এটা 4 হয়ে গেছে, এটা 6 হয়ে গেছে, মানে এখানে কিন্তু কনস্ট্যান্ট নাই, জিনিসটা কনস্ট্যান্ট কিন্তু নাই। বাট তুমি একটু খেয়াল করে দেখো, ঠিক 3 সেকেন্ড পর থেকে তুমি যদি আরও আগাইতে থাকো, দেখো নিচে যত আগাও, ইনফিনিটি পর্যন্ত যাও, তোমার ঘনমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, এটা কনস্ট্যান্ট রয়ে গেছে। কনস্ট্যান্ট মানে এই না যে সবসময় মিলতে হবে, মিলতেও পারে আবার নাও পারে, বুঝতে পারছো? বাট দেখো, ধ্রুবক আছে, ধ্রুবক আছে। সো আমরা বলতে পারি এই যে বিক্রিয়াটা ঠিক কত সময় পর থেকে সাম্যাবস্থায় চলে আসছে? 3 সেকেন্ড পর থেকে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। ওকে, তো এবার চলে আসো এব্রো থেব্রো গ্রাফ। এই গ্রাফগুলা কেউ দেখো নাই, এখন দেখবা। তো এখন এই গ্রাফটা হচ্ছে রেট ভার্সেস টাইম গ্রাফ, মানে এখানে কিন্তু ওই যে হারের কথা বলতেছি, ঠিক আছে, আর এফ এবং হচ্ছে আর বি। তো রেট ভার্সেস টাইম গ্রাফে দেখো, এটাকে আগেই বলছিলাম ওয়াই এক্সিসে বসাবো, এটাকে হচ্ছে এক্স। তো রেট ভার্সেস টাইম গ্রাফে একটা জিনিস একটু খেয়াল করো, যে এই লালটা দেখো, লালটা, হ্যাঁ, লাল যে গ্রাফটা আছে নামতেছে, এই যে লাল গ্রাফটা মাঝেরটা, হ্যাঁ মাঝেরটা দেখো, লাল গ্রাফটা আস্তে আস্তে নামতেছে। আর এখানেও দেখো এই যে গ্রাফটা, এটা আস্তে আস্তে উঠতেছে। তো উপরেরটাকে আমরা বিক্রিয়কের গ্রাফ বলতে পারি, বিক্রিয়কের হার ইন্ডিকেট করতেছে, আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে উৎপাদের হার ইন্ডিকেট করতেছে। তো দেখো, একটা নির্দিষ্ট সময় পরে এই দুইটা হার মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে। ও মিলার পরে কি করবে? মিলার পর তো তারা একসাথেই চলবে, ভালোবাসা করবে। সো তারা একসাথে সামনের দিকে যাচ্ছে।
তাহলে ধরে নাও তারা মিলছে হচ্ছে ঠিক 4 সেকেন্ড পরে। তো আমি যদি শুধু লাল গ্রাফটার কথা বলি, তোমাদের জিজ্ঞেস করি এই গ্রাফটা কি সাম্যাবস্থায় আছে? এই লালটা তুমি কি বলবা? আছে। না না, এইটা এই যে আমি এইটার কথা বলতেছি ভাইয়া, এটা উপরের দিকে নাই, প্যারালালি আছে। এটা প্যারালাল। আচ্ছা আছে। সাম্যাবস্থায় আছে এটা। হ্যাঁ, সাম্যাবস্থায় আছে। একটা জিনিস তোমাকে একটু বলি, দেখো এটা কিন্তু কনসেন্ট্রেশন বসাইনি, এটা রেট বসাইছি। রেটের শর্ত কি ছিল? মানে একটা বিক্রিয়া সাম্যাবস্থায় যাওয়ার জন্য রেটের শর্ত কি ছিল? আরএফ ইকুয়াল কি হবে? আরএফ আর আরবি সমান হতে হবে আর কনস্ট্যান্ট থাকতে হবে। কনস্ট্যান্ট কে থাকতে হবে? সিকে। দুটোই মানে কি? ওই যে এইটা না, সিআর এবং হচ্ছে সিপি, মানে বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা কনস্ট্যান্ট থাকতে হবে। ঠিক আছে আপু, বুঝছো না? ওকে জি। তাহলে দেখো আরএফ আরবি মানে কি? দুইটা লাইন সমান হয়ে যাওয়া বা মিলে যাওয়া না? এটা কি বুঝো? আরএফ ইকুয়াল আরবি মানে কি? তুমি যদি রেট ভার্সেস টাইম গ্রাফ আঁকো তাহলে দুইটা মিলে যাবে, সমান হয়ে যাবে। হ্যাঁ, বুঝো তো নাকি? বুঝছো তো? মানে আরএফ আরবি মানে হইতেছে সমান হয়ে যাওয়া। ওকে, দেখো তারা মিলে গেছে, তার মানে এটা হচ্ছে তোমার সাম্যাবস্থায় আছে। ওকে, তাহলে এই যে গ্রাফটা তুমি দেখছো এখানে লাল কালারের, সেটাকে আমি বলতেছি হচ্ছে প্রভাবক বিহীন গ্রাফ। প্রভাবক বিহীন গ্রাফ, ঠিক আছে? তো লালটার কাজ হয়ে গেছে, এটা সাম্যাবস্থায় আছে, বুঝছি। এবার চলে আসো এই গ্রাফ এবং এই গ্রাফে। তো আসো এটাকে 2 নাম্বার গ্রাফ দেই, এটাকে 3 দেই, আর এটাকে 1 দিই। তো কেউ আমাকে বলো তো, দেখো তো কি হচ্ছে এখানে? কমতেছে, বাড়তেছে, দুইজন মিল্লা বলতেছে চলো এবার আমরা উড়াল দিই, বিদেশে যাই আমরা সংসার করি। তো এখানে মনে করো চাঁদের দেশে উঠে গেছে উপরে। হ্যাঁ, এটা একটা কেস। আরেকটা কি হয়েছে? আসতেছে আসো, আসতেছে মিলার পর মনে করো যে এবার মাটির ভিতরে হান্দায় গেছে। ঠিক আছে? তো এরকম, হ্যাঁ, ঝগড়া করে ছাড়ে না, এক লগেই আছে, বাট মনে করো যে অবস্থা খারাপ হয়ে গেছে, নিচে শুয়ে পড়ছে আর কি। তো এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই যে রেট ভার্সেস টাইম যে গ্রাফটা আছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে আর এফ, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে আর বি। এখানেও হচ্ছে এটা আর এফ আর এটা হচ্ছে আর বি। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই 2 নাম্বার গ্রাফটা এটা কি সাম্যাবস্থায় আছে ভাইয়া? কমেন্ট বক্সে জানাও সবাই। হ্যাঁ আছে 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 আছে, তিনটাই আছে। আচ্ছা, এটা আছে না? আছে ভাই। কেউ কি আছে যে বলবে এটা সাম্যাবস্থায় নাই? কেউ কি আছে? এনিওয়ান আছে? দেখি কমেন্ট বক্সে। বুয়েট অটো অ্যাডমিশন আছে। হ্যাঁ, কেউ কি আছে কমেন্টে বলবে যে এটা সাম্যাবস্থায় নাই? আচ্ছা, নাই বলছে একজন। আচ্ছা, আর কেউ বলবে কি? নাই বলছে। ওকে, সাম্যাবস্থায় নাই বলছে। ওকে, আর কেউ? বাকি সবাই কি ধরে নেব যে সাম্যাবস্থায় আছে? রাইট? আচ্ছা, ঠিক আছে, আমরা ধরে নেই তারা সাম্যাবস্থায় আছে। সবাই বলতেছে এটা। চলো এবার টেস্ট করি। তো সাম্যাবস্থার শর্ত কি ছিল জানেন? দুইজন মিলে মিশে কি হয়ে যাওয়া। একটা প্রশ্ন বলো। প্রশ্ন ভাইয়া, যে দুইটা শর্তের কথা বললেন, দুইটা শর্ত হলে কি সাম্যাবস্থা নাকি যে কোনো একটা হলে সাম্যাবস্থা? দুইটাই একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। তো তোমার ঘনমাত্রা কনস্ট্যান্ট থাকবে, তার মানে তো অবশ্যই আরএফ ইকুয়াল আরবি হইতে হবে, তাই না? আবার আরএফ ইকুয়াল আরবি হইলে অবশ্যই ঘনমাত্রা কনস্ট্যান্ট থাকতে বাধ্য। ওই যে টাকা পয়সার হিসাবটা বলছি না, দেওয়া নেওয়ার রেট যদি সমান হয়, মোট টাকার পরিমাণ কনস্ট্যান্ট হওয়া বাধ্য। কাহিনী বুঝতে পারছো আপু? আচ্ছা, তাহলে দেখো তোমাদের কথাতেই আসি। তো দেখো এখানে কি হইতেছে, দুইজন আগে একত্র ছিল না, তার মানে এই জায়গাটায় কি হয়েছিল? সাম্যাবস্থা ছিল না। বাট একটা টাইম পরে যখন তারা ভালোবাসা করলো, তখন তারা একইভাবে উপরে ওঠা শুরু করলো। এখন একটু খেয়াল করে দেখো, তুমি যদি 6 সেকেন্ডের মাথায় যাও, 6 সেকেন্ডে ধরো তুমি এখানে এরকম একটা পয়েন্ট পাইছো, তুমি দেখো তো আরএফ ইকুয়াল আরবি না? দেখো তো ওয়াই এক্সিসে কি তারা আলাদা হয়ে গেছে? তুমি 6 সেকেন্ডে যাও, না, আলাদা হয় নাই। আবার তুমি ধরো এই লাঠিটা আরো বড়, তুমি ধরো এখানে আবার উঠছো, উঠার পরে এই পয়েন্টটাকে কনসিডার করো, দেখো তো তোমার ওয়াই এক্সিসে কি তারা আলাদা হয়ে গেছে? হয় নাই তো। তার মানে
ঘন মানে তার মানে কি বুঝতেছো? তার মানে বুঝতেছো এই যে পয়েন্ট কিংবা এই যে পয়েন্ট, এই দুইটা পয়েন্টেই আসলে আরএফ ইকুয়াল আরবি। সময় যতই যায় তারা উপরে উঠতেছে, চাঙ্গে উঠতেছে, ঠিক আছে, বাট দুইজন তো মিল্লা আছে, তাই না? বুঝো তো নাকি? ইয়াস ইয়াস ইয়াস, ওকে ইয়াস। তো এখন তার মানে আমরা বলতে পারতেছি যে এই গ্রাফটা সাম্যাবস্থায় আছে, তো রাইট দিলাম। আর কেন উপরে চাঙ্গে উঠছে সেটা পরে বলতেছি। আর এখানে দেখো এই গ্রাফটার কথা বলো তো এবার, তাহলে কি তারা সাম্যাবস্থায় আছে? এই গ্রাফটা হ্যাঁ আছে তো, দেখো ওই যে এই যে ওয়াই এক্সিসে কিন্তু একই সাথে আছে। তুমি যদি 6 সেকেন্ডে যাও দেখো ওয়াই এক্সিসে একটা পয়েন্টে হিট করতেছে, আবার আরো যদি যাও তাও দেখবা তারা ধরো 8তম সেকেন্ডেও ওই একটা পয়েন্টে হিট করতেছে। মানে দুইজন একত্রে আছে, মিলেমিশে আছে, ঝগড়াঝাটি যাই করুক একসাথে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা এরকম চাঙ্গে উঠলো কেন, আর এটা কেনই বা নিচে নাইমা গেল? আচ্ছা, এটার জিনিসটা বলি। এখানে যেটা করা হয়েছে, একটু মুছে নি, এখানে যেটা করা হয়েছে ঠিক 4 সেকেন্ড পরে একটা প্রভাবক ইউজ করা হয়েছে। 4 সেকেন্ড পরে, ঠিক 4 সেকেন্ড পরে একটা প্রভাবক ইউজ করা হয়েছে। তো যে প্রভাবকটা ইউজ করা হয়েছে সে আসলে ধনাত্মক প্রভাবক ছিল। ঠিক 4 সেকেন্ড পরে একটা প্রভাবক ইউজ করা হয়েছে, যে প্রভাবকটা আসলে ধনাত্মক প্রভাবক ছিল। তাহলে ধনাত্মক প্রভাবক হচ্ছে এমন একটা জিনিস, তাকে যদি সাম্যাবস্থার পরে অ্যাড করা হয় তাহলে সে বিক্রিয়ার গতিকে বাড়ায় দিতে পারে। ধনাত্মক মানে কি? প্লাস করবে। তার মানে সে বিক্রিয়ার গতিকে দেখো অনেক উপরে উঠায় ফেলছে, বাড়ায় দিছে। হ্যাঁ, দেখো উপরের দিকে কি বাড়তেছে না? বিক্রিয়ার গতিকে সে বাড়ায় দিছে। কাদেরকে বাড়াইতেছে? আরএফ এবং আরবি দুইজনকে মিলাই সে চাঙ্গে উঠাই দিছে, বাড়ায় ফেলছে। কাহিনী বুঝতে পারছো? কিন্তু দেখো এই প্রভাবক কিন্তু আরএফ এবং আরবিকে আলাদা করতে পারেনি। তার মানে এই যে একটা প্রভাবক, সে কিন্তু সাম্যাবস্থার পরে অ্যাড করলে সে শুধুমাত্র বিক্রিয়ার হার বা গতিবেগকে বাড়ায় দিতে পারে। বুঝতে পারছো কাহিনী? ক্লিয়ার? ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে। চলো এবার 4 সেকেন্ড পরে দেখো এখানে কি হইতেছে। এখানেও একটা প্রভাবক ইউজ করা হয়েছে। তো বলো তো কনসেপ্ট বা তোমাদের কমন সেন্স কি বলে, এখানে কেমন প্রভাবক ইউজ করা হয়েছে বলো দেখি ছোট্ট বন্ধুরা। এখানে হচ্ছে ঋণাত্মক প্রভাবক ইউজ করা হয়েছে, যেটার কাজ কি? বিক্রিয়ার হারকে কমায় দেওয়া। হ্যাঁ, সাম্যাবস্থার পরে অ্যাড করলে বিক্রিয়ার হারকে সে কমায় দিছে। তো কাহিনী বুঝতেছো? এটা যে কেন চাঙ্গে উঠছে, এটা যে কেন নিচে নামছে। ক্লিয়ার? ইয়েস ওকে। তো আমাকে উদ্ভাসে আমি যখন ডেমো দেই সেই 1900 সালে, তো তখন তোমরা পার্থপ্রতিম নাথ নামে একজনকে হয়তো বা চিনো। হ্যাঁ, উদ্ভাসের নাম শুনছো, অন্যরকম পাঠশালায় হয়তো বা তাকে দেখছো। হ্যাঁ, তো উনি হচ্ছে আমাকে এই প্রশ্নটা করছিল, তখন আমরা টিচার্সের ডেমো দিই উদ্ভাসে। তা আমাকে বলতেছে কি যে আমাকে বলল যে একটা গ্রাফ আঁকো। আমি তখন কেবল আসছি, ঠিক আছে ওকে গ্রাফ আঁকলাম, যদি ওটা বেকা হয়ে গেছে। তো আমাকে বলে কি রেট ভার্সেস টাইম, আর ভার্সেস টি, এটা একটা গ্রাফ আঁকো। ঠিক আছে, ওকে আঁকলাম। তারপরে আমরা বলতেছে যে তুমি আসলে দুইটা লাইন টানো, লাইন টানায় মিলায় দাও। মিলাই দিলাম। তো আমি তো খুশি যে ঠিক আছে, মিলার পরে তো সোজাই যাবে, এটাই বইয়ে দেখছি। হ্যাঁ, তা আমি তো খুবই খুশি যে এত সোজা প্রশ্ন করবে। তো পরে কি বললো যে এটারে মিলানোর পরে উঠায় দাও। বললাম কোথায় উঠাবো? মানে বলে উঠায় দাও, উঠায় দাও। আমি মানে বুঝলাম না। আমি বললাম যে কি উঠাবো, মানে ভাই কি উঠাবো? জামা কাপড় উঠাই তো তার বলবে না, বলতেছে এটা উঠায় দাও। পরে আমি বললাম যে কি উঠাবো? বলে দুইটা লাইনকে একবার উঠায় দাও। এমনি এমনি দিব? হ্যাঁ এমনি দাও। তো এটা দেওয়ার পরে তো আমি মনে করো যে তাকায় আসি যে কি করলাম এটা। পরে আমাকে বলতেছে যে এখন বলো দেখি যে এই গ্রাফটা কি সাম্যাবস্থায় আছে? তো তখন তো আমি মোটামুটি আকাশ থেকে পড়ছি যে কয় কি, বইয়ে দেখলাম এক জিনিস আর এইখানে বলতেছে চাঙ্গে মাঙ্গে উঠাই দিতেছে, তারপরে প্রশ্ন করতেছে। তো তখন আমার মাথায় একটা মানে কনফিউশন সৃষ্টি হয় যে আসলে কি, আমি তো এরকম কিছু দেখি না আলটিমেটলি, তো আমি কি বলবো। আর ওরকম করে কনসেপ্ট আমার ক্লিয়ার ছিল না সেই সময়টাতে।
পরে আমি বললাম, মনে করছিলাম যে ওই যে একটা কথা শুনছিলাম বইয়ের মধ্যে লেখা ছিল যে হার সমান থাকে এরকম সাম্যাবস্থা। তা আমি একটু খেয়াল করলাম যে এখানে আসলে সময় তুমি বাড়তেছো ঠিকই, কিন্তু হার কিন্তু আলটিমেটলি সমান আছে। তো আমি শিওর ছিলাম না, আমি বললাম যে সাম্যাবস্থায় আছে, তো আছে বলে আমার আবার উত্তর রেডি ছিল। যদি দেখি তাদের মুখটা একটু মনে করো যে একটু খারাপ বা হয় না এরকম একটা লুক দেয়, সাথে সাথে বলবো না না সরি 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 নাই। তা আমি বললাম আছে, আছে বলার পরে তাদের মুখের দিকে তাকায় রয়েছি। তো তাদের মুখের অঙ্গভঙ্গি দেখে আমি বুঝলাম যে তারা মোটামুটি সন্তুষ্ট। তো এ কারণে পরবর্তীতে আমি আর বলি নাই যে না 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 নাই, ঠিক আছে। তা আমি বলছি যে হ্যাঁ আছে, তারপর বুঝলাম যে না মনে হয় ঠিক আছে। পরে বলে তুমি যাও গা। তো আমি তো মন খারাপ করলাম যে কইলো কয় তুমি যাও গা, মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমি জানিও না তখন এটা সঠিক কি বেঠিক। পরে আমি তো খুব টেনশনে আছি, বাসায় আসছি। তো বাসায় আসার পরে নেট টেট ঘাটাঘাটি করতেছি, পরে নেটে ওইভাবে এক্সপ্লেনেশনটা নাই। পরে এক ভাইরে ফোন দিছি, সে আবার উদ্ভাসের টিচার। পরে বললাম যে ভাই এরকম চাঙ্গে মাঙ্গে উঠাই দিয়ে, পরে বললাম যে আছে হয়েছে, কারে তুই তো হয়ে গেছে, তুই তো পারছো, আরে সাবাস সাবাস। পরে আমি তো খুব খুশি যে আরে হয়েছে নাকি, ঠিক আছে ওকে। তো কিছুদিন পরে দুই একদিন পরে আমাকে মেসেজ দিছে যে কনগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড ফর এ টিচার অফ উদ্ভাস। তো ওই দিন আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ আমি একটা সময় উদ্ভাসে ক্লাস করতাম, এখন আমি মানে ওইখানকার টিচার, এবং আমি যাদের ক্লাস করছি তাদের সাথে তখন আমি কলিগ হয়ে গেলাম। এটা সবচেয়ে বড় প্রাপ্তি, ঠিক আছে। তো এই হচ্ছে এই গ্রাফের কাহিনী। এরপরে আমি এই গ্রাফটা সবাইরে পড়াই। এইটা হচ্ছে তার হিস্টোরি, বুঝছো কাহিনী? বুঝিস ভাই আমার ডেমোটা নিয়ে যাবেন, ঠিক আছে? না তো হ্যাঁ, এখানে যারা আছো তারা তো আসলে সবই পারবা আমার ক্লাস করলে। তারপরে ওই যে এটা চাঙ্গে মাঙ্গে উঠাই দিতে বলবো, তখন যাতে সুন্দর করে উঠাই দাও তোমরা, হ্যাঁ, যদি ডেমোতে থাকি এবার। আচ্ছা ঠিক আছে, ওকে দেখি। তারপরে এইখানে দেখো দুইটা লাইন বাকি আছে। তো দেখো এখানে কি হয়েছে, সবুজটার দিকে একটু তাকাও। সবুজটায় কি হয়েছে, আগে 4 সেকেন্ড পরে মিলছিল, এবার একটু আগে আগে মিল গেছে। তো ধরে নেই এই দুইটা লাইন এবার মিলছে হচ্ছে 2 সেকেন্ডে, ওকে ফাইন। আর এই নীল যে লাইনটা আছে সেই দুইটা লাইন মিলছে হচ্ছে 6 সেকেন্ডে, ওকে। তো এখন দেখো এখানে 2 সেকেন্ড পরেই মিলে গেল, তাহলে এখানে কিছু একটা ঘটনা ঘটছে। এখানে যেটা করা হয়েছে, এখানে প্রভাবক অ্যাড করা হয়েছে এবং ধনাত্মক প্রভাবকই অ্যাড করা হয়েছে কখন জানো? এখানে প্রভাবকটা অ্যাড করা হয়েছে বিক্রিয়ার শুরুতে। বিক্রিয়ার শুরুতে প্রভাবক অ্যাড করা হয়েছে। তো বিক্রিয়ার শুরুতে প্রভাবক অ্যাড করলে লাভ কি হইল? আমরা কিন্তু জানি যে একটা প্রভাবকের কাজ কি। প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়াটাকে দ্রুত গতিতে সাম্যাবস্থায় নিয়ে যাওয়া, যদি সে সাম্যাবস্থায় না থাকে। আর যদি বিক্রিয়াটা অলরেডি সাম্যাবস্থায় থাকে, যেমন এখানে দেখাইছি, তাহলে ধনাত্মক প্রভাবক যে কাজটা করতে পারে সেটা সে বিক্রিয়ার হারটাকে ধরে বাড়ায় দেয়, হ্যাঁ। আর যদি এমন করো যে প্রভাবক তুমি অ্যাড করছো ঠিক আছে, বাট একেবারে t=0 সেকেন্ডে, তাহলে প্রভাবকের আর কাজ কি করার আছে বলো? সে কি করবে দেখো, আগে যেই লাইন দুইটা একত্র হইতো 4 সেকেন্ডে, মানে যথেষ্ট পরে, এখন দেখো লাইন দুইটা একত্র হইছে 2 সেকেন্ডে। তার মানে সে কি করছে? দ্রুত গতিতে সাম্যাবস্থা অর্জনে সাহায্য করছে। তার মানে আমরা যদি বিক্রিয়ার শুরুতে প্রভাবক ইউজ করি, কোন প্রভাবক? ধনাত্মক প্রভাবক, তাহলে কি হবে? বিক্রিয়া অনেক দ্রুত গতিতে সাম্যাবস্থায় চলে আসবে। তাহলে সবুজ যে গ্রাফটা আছে, সবুজ গ্রাফের ক্ষেত্রে আমরা কোন প্রভাবক ইউজ করছি ছোট্ট বন্ধুরা? বলো দেখিনি। ধনাত্মক প্রভাবক ইউজ করছি। করলে কি হয়েছে বলো তো? একজন অ্যান্সার দাও দেখিনি। খুব দ্রুত সাম্যাবস্থায় আসছে। খুব দ্রুত সাম্যাবস্থায় আসছে। ইয়েস ইয়েস, বুঝছি। ইয়েস কমেন্টে ইয়েস 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 ইয়েস, ঠিক আছে ওকে। তো এখন একটু দেখো যে ভাইয়া এই যে নীল ছোট্ট বন্ধু আছে, নীল ছোট্ট বন্ধুর ক্ষেত্রে তাইলে কি করা হয়েছিল ভাইয়া বলো দেখি। তো তোমরা তো সেরাদের সেরা মাথা নিয়ে এখানে আসো। তো এখানে কে এলো? আকাশ ভাইয়া। আচ্ছা, তো এখানে
তোমার ঋণাত্মক প্রভাবক ইউজ করা হয়েছে। তো ঋণাত্মক প্রভাবক ইউজ করলে কি হয়েছে? ঋণাত্মক প্রভাবক ইউজ করলে বিক্রিয়ার গতিবেগ কমে গেছে। আগে দেখো প্রভাবক বিহীন যে গ্রাফটা ছিল লাল, সেই গ্রাফটা মিলছে হচ্ছে 4 সেকেন্ড সময় পরে। আর যখন তুমি ঋণাত্মক প্রভাবক ইউজ করছো, এটাও কখন ইউজ করছো বলো তো? বিক্রিয়ার শুরুতে ইউজ করছো, শুরুতে। সো শুরুতে ইউজ করলে ঋণাত্মক প্রভাবক যদি ইউজ করো সেক্ষেত্রে বিক্রিয়ার হার কমে যাবে, তখন সাম্যাবস্থা 6 সেকেন্ড পর অর্জন হবে। সো এই হচ্ছে কাহিনী, বুঝতে পেরেছো? 4 সেকেন্ডে কোনো তো ইয়ে দেওয়া হয়নি না? না, 4 সেকেন্ড এই যে প্রভাবক বিহীন গ্রাফ, বুঝছো? তাহলে দেখো তোমরা কি সবাই বুঝছো? একটু কমেন্টে জানাই দাও দ্রুত, আমি একটু দেখি শেষের দিকে আছি আমরা। ইয়েস ইয়েস ইয়েস, দেখি এখানে কমেন্ট, সব জায়গায় কমেন্ট। বুঝছো নাকি সেটা জানার জন্য। হ্যাঁ, এই ফেসবুক লাইভে দেখি কি করছে। ইয়েস ইয়েস, ওকে 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 75 ওকে ওকে ইয়েস ইয়েস ওকে, ঠিক আছে। তাইলে দেখো আমরা আসলে যত গ্রাফ আছে, দেখো এখানে আমরা কয়টা গ্রাফ শিখছি। দেখো সাম্যাবস্থার এই যে 1, ঠিক আছে, 1 2 3, এইখানে চালাকি করে দেখো 3-এর পরে এটা 4, এটা 5, দেখো মাঝখানেরটা 6, এটা 7, এটা 8, 8টা গ্রাফ শিখে ফেলছি। সো ইহ জীবনে যত প্রকার গ্রাফ আছে সাম্যাবস্থা রিলেটেড, আর কোনো গ্রাফে ইনশাল্লাহ কোনোদিন আমাদের আর সমস্যা হবে না। তোমরা কি সবাই একমত? না না, এটা পড়লেই যে বুয়েট হয়ে যাবে তা না, অনেক কিছু শেষ করতে হবে। বাট আমি এই চ্যাপ্টারটা যেভাবে শেষ করব, তোমরা তো একটু আজ পাইছো যে এখানে কি লেভেলের জিনিসপত্র আসলে আছে, ঠিক আছে? আজ পাইছো না? তো আমি যদি এই চ্যাপ্টারটা শেষ করে ইনশাল্লাহ বুয়েটের রাস্তা, এই চ্যাপ্টার থেকে যদি কোনো কিছু আসে, এইচএসসি কে আমি পাত্তা খুব একটা দেই না, তো এইচএসসি তো পাবাই এ প্লাস, ব্যাপার না। এই চ্যাপ্টার থেকে বুয়েটে যদি কোনো প্রশ্ন আসে ইনশাল্লাহ তুমি পারবা, কারণ এরপরে আমি যা দেখাবো, যা আছে এখানে, এই যে দেখো অনেক কিছু আছে, অনেক অনেক, মানে এগুলো সব দেখাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আর পড়াবো না, যথেষ্ট পড়ায় ফেলছি, অনেক কিছু শিখায় ফেলছি।